নমস্কার, আমি প্রজ্ঞা ফর ডাব্লিউবিসিএস অনলাইন ক্লাসেস থেকে সায়ন্তন বলছি। আর আগের দিন আমরা ইকোনমিতে একটা কনসেপ্ট পড়েছিলাম, যে কনসেপ্টটা হচ্ছে মানি আর মানি সাপ্লাই। আর মানি সাপ্লাই কিভাবে অর্থনীতিকে প্রভাবিত করে, অর্থাৎ মুদ্রার যোগান। ঠিক আছে। আর আজকে আমরা দেখব যে মুদ্রার যোগান বৃদ্ধির ফলে যে অর্থনৈতিক পরিবেশ তৈরি হয়, যেটাকে আমরা ইনফ্লেশন বলে চিনি, সেই ইনফ্লেশন সম্পর্কে কিছু বিশেষ তথ্য। তো কি কি পড়বো আজকে লেকচারে আমরা একটু দেখে নিই। সবার প্রথম আছে হোয়াট ইজ ইনফ্লেশন। ইনফ্লেশন কি, খায় না মাথায় দেয়। তারপরে টাইপস অফ ইনফ্লেশন, তারপরে কজেস মানে কি কি কারণে ইনফ্লেশন হয়। মেজারমেন্ট, আমরা ইনফ্লেশনকে কিভাবে মেজার করি। ফিফথ, এফেক্ট অফ ইনফ্লেশন, আমাদের ভারতীয় অর্থনীতিতে ইনফ্লেশনের প্রভাবটা কি। মেজার টু চেক ইনফ্লেশন, ইনফ্লেশনের প্রভাবকে কমানোর জন্য আমরা কি মেজার নেব। আর সেভেন্থ অ্যান্ড দ্য লাস্ট, কিছু টার্মিনোলজি যেগুলো ইন জেনারেলি বিভিন্ন চাকরির পরীক্ষায় এসে থাকে। তার মধ্যে ফিলিপস কার্ভস, ঠিক আছে, ডিফ্লেশন, রিফ্লেশন আর ডিসইনফ্লেশন। ঠিক আছে, এই টার্মিনোলজিগুলো সম্পর্কে আমরা জানবো। তো চলো সবার আগে আমরা জেনে নিই হোয়াট ইজ বা হোয়াট ডু ইউ মিন বাই ইনফ্লেশন। ঠিক আছে। তো ইনফ্লেশনে কিছু সাইক্লিক ব্যাপার ঘটে। যখন আমাদের মুদ্রাস্ফীতি হয়, তো সবার প্রথম আমাদের মাথায় রাখতে হবে যে মুদ্রাস্ফীতির ফিচার্সগুলো কি কি, মুদ্রাস্ফীতি কেন হয়। তো আমরা আগের দিনের ভিডিওতে একটা কথা বলেছিলাম, ওর জন্য মানি সাপ্লাইয়ের পরে ইনফ্লেশন আনা। তার কারণটা হচ্ছে যে এটা ইনফ্লেশনের সাথে চরমভাবে কানেক্টেড। ঠিক আছে। তো মানি সাপ্লাইয়ের মধ্যে আমরা একটা জিনিস পড়েছিলাম, কি পড়েছিলাম, যে যখন কোনো একটা দেশের সেন্ট্রাল ব্যাংক, কোনো একটা দেশের সেন্ট্রাল ব্যাংক, ফর এক্সাম্পল আমাদের ইন্ডিয়ার ক্ষেত্রে আরবিআই। তো সাপোজ ধরে নাও আরবিআই কি করলো, মার্কেটে মানির ফ্লো বাড়ানোর জন্য কি করে দিল, ইন্টারেস্ট রেটকে কমিয়ে দিল। তো যখন ইন্টারেস্ট রেটকে আরবিআই মার্কেটে মানি ফ্লো বাড়ানোর জন্য কমিয়ে দেয়, বা আরেকটা পজিশন হতে পারে যদি আরবিআই তার রিজার্ভ রেশিওকেও কমিয়ে দেয়। আরবিআই তার রিজার্ভ রেশিও, এবার যারা আমার আগের ভিডিও দেখোনি তারা একটু আগের ভিডিওতে গিয়ে দেখে নিও, আমি আলোচনা করেছি রিজার্ভ রেশিও কি, প্লাস আমি আরও আলোচনা করে দিয়েছিলাম যে কিভাবে ডিক্রিজিং অর ইনক্রিজিং অফ আমাদের ইন্টারেস্ট রেট আমাদের মানি সাপ্লাইয়ের সাথে কানেক্টেড। তো আমি এখানে আইআর বলতে বলছি হচ্ছে ইন্টারেস্ট রেট, ঠিক আছে, আর এখানে আর বলতে বলছি হচ্ছে রিজার্ভ রেশিও। তো সাপোজ যদি রিজার্ভ রেশিও আমাদের কমিয়ে দেওয়া হয়, তাহলে কি হতে পারে, তাহলে আমাদের মার্কেটে বা আরবিআইয়ের সাথে কমার্শিয়াল ব্যাঙ্কগুলো যে সামান্যতম ডিপোজিট রাখতো বা যে নির্দিষ্ট পরিমাণ ডিপোজিট রাখতো, সেটা কি হয়ে যাচ্ছে, তারা কমিয়ে দিচ্ছে। তো সাপোজ ব্যাংকের হাতে যদি টাকা বেশি থাকে, তাহলে ব্যাংক কী করবে, সেটাকে মার্কেটে খাটাবে। আর মার্কেটে খাটানো মানে কি, মানি সাপ্লাই বা মানির যে ফ্লো সেটা বেড়ে যাওয়া। ইন্টারেস্ট রেটের সাথেও সেম জিনিস ঘটবে। তাহলে এই সমস্ত মানে আমরা ধরে নিলাম যে এই পজিশনটা ঘটার ফলে মার্কেটে মানি সাপ্লাই বেড়ে গেছে আর ইনফ্লেশনারি পরিস্থিতি তৈরি হয়েছে। এবার এই পরিস্থিতিটা ঘটার ফলে অ্যাকচুয়ালি কি হচ্ছে, ধরো তোমার কাছে টাকা নেই, সাপোজ তোমার কাছে টাকা নেই, তুমি হঠাৎ করে কারো কাছ থেকে অনেক টাকা পেলে। ঠিক আছে। তোমার কাছে যখন টাকা ছিল না, তখন তোমার ডিমান্ড কিন্তু লো ছিল। তার কারণ তোমার কাছে টাকা ছিল না। যখন তোমার কাছে ডিমান্ড লো থাকবে, তার মানে তোমার কাছে টাকা নেই। আর যখন তোমার কাছে টাকা থাকবে, তখন তোমার ডিমান্ড কি হয়ে যাবে, ইন জেনারেল ইকোনমিক্স, ইন ফাংশনাল ইকোনমিক্স, তোমার ডিমান্ড কি হয়ে যাবে, বেড়ে যাবে। তোমার ডিমান্ড যখন বাড়বে, ধীরে ধীরে যখন বাড়বে, তখন তুমি জিনিসপত্র কিনতে শুরু করবে, তাই না। তো প্রথম যে সিচুয়েশনটা আমি দিয়েছি, যে এগ্রিগেট ডিমান্ড, এবার এগ্রিগেট ডিমান্ড আর এগ্রিগেট সাপ্লাই কি আমি বলবো, খালি এগুলো নোট ডাউন করে নাও, যে এগ্রিগেট ডিমান্ড উইল অলওয়েজ বি গ্রেটার দ্যান দ্য এগ্রিগেট সাপ্লাই। এটা হচ্ছে ইনফ্লেশনের প্রথম পরিস্থিতি, যেটা মাথায় রাখতে হবে, কি এগ্রিগেট ডিমান্ড উইল অলওয়েজ বি হায়ার দ্যান দ্য এগ্রিগেট সাপ্লাই। এটা ফার্স্ট সিচুয়েশন। সেকেন্ডটা আমরা সবাই জানি, টু মাচ মানি ফ্লো, অনেক বেশি।
এবার এখানে তোমরা আরেকটা কথাও লিখতে পারো যে যে টু মাচ মানি চেজিং ফর ফিউ গুডস। যে মানি অনেক আছে, তোমার কাছে টাকা অনেক আছে, কিন্তু গুডস তার ডিমান্ড কিন্তু তোমার মানির হাতে যত টাকা আসছে তার তুলনায় কিন্তু কমে আছে। ঠিক আছে, তো তার মানে আমরা কি বলতে পারি, টু মাচ মানি চেজিং ফর ফিউ গুডস, এটাও একটা ইনফ্লেশনারি ক্রাইটেরিয়া। সেকেন্ড, দ্য ভ্যালু অফ মানি ডিক্রিজেস। মানির যে ভ্যালু আছে সেটা ডিক্রিজ। আমরা দেখবো মানির ভ্যালু কি করে ডিক্রিজ করে এবং কি করে পারচেসিং পাওয়ার প্যারিটিও ডিক্রিজ করে, দেখবো আমরা প্রত্যেকটা পয়েন্ট দেখবো। তারপর পারসিস্টেন্স রাইজ ইন দ্য জেনারেল প্রাইস লেভেল। যদি এখানে পারসিস্টেন্স কথাটা না থাকতো, শুধু থাকতো রাইজ ইন দ্য জেনারেল প্রাইস লেভেল, তাহলে সেটাকে আমরা ইনফ্লেশনারি ক্রাইটেরিয়া হিসেবে ধরতাম না। ঠিক আছে, কেন সেটাও বলবো। পারসিস্টেন্স কি হবে, অলওয়েজ দ্য প্রাইস লেভেল যেটা ইনক্রিজ হচ্ছে সেটাকে শুধুমাত্র রাইজ হলে হবে না, সেটাকে পারসিস্টেন্টলি রাইজ করতে হবে। তো আমি প্রথম পয়েন্টটায় আসছি, যে পয়েন্টটা আমি আলোচনা করেছিলাম, যে কি এই পয়েন্টটা থেকে আমি স্টার্ট করছি। পারসিস্টেন্ট রাইজ ইন দ্য জেনারেল প্রাইস লেভেল। পারসিস্টেন্স রাইজ মানে কি, সাপোজ ধরো P1, আমি একটা গ্রাফ এঁকে বোঝাচ্ছি। সাপোজ এই গ্রাফের এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। তো ওয়াই অ্যাক্সিসে সাপোজ আমি রাখলাম প্রাইস লেভেল, জেনারেল প্রাইস লেভেল। এবার আমি কি করছি, ইনফ্লেশন মানে এই জিনিসটা একটু সবাই মাথায় রাখবে, পরবর্তীকালে কিন্তু খুব দরকার পড়বে। এই যে লাইনটা আমি আঁকলাম ব্ল্যাক কালার দিয়ে, এই লাইনটাকে আমরা ইকোনমিক্সের ভাষায় বা অর্থনীতির ভাষায় বলে থাকি এগ্রিগেট ডিমান্ড কার্ভ। কি বলে থাকি, এগ্রিগেট ডিমান্ড কার্ভ। আর আরেকটা লাইন যেটা ঠিক এভাবে গেছে, এই লাইনটারও একটা নাম আছে, সেই লাইনটাকে আমরা বলে থাকি এগ্রিগেট সাপ্লাই কার্ভ। এবার দেখো এগ্রিগেট ডিমান্ড কার্ভ যেখানে এগ্রিগেট সাপ্লাই কার্ভকে গিয়ে ইন্টারসেক্ট করেছে, এই পয়েন্টটার যদি আমি একটা নাম দিই, সাপোজ আমি এই পয়েন্টটার নাম দিলাম ই পয়েন্ট, তাহলে সবসময় মাথায় রাখবে যে এই ই পয়েন্টে এই যে এগ্রিগেট ডিমান্ড এন্ড এগ্রিগেট সাপ্লাই আছে এটা সমান থাকে, তাহলে এটা আমার কি হয়ে গেল, প্রাইস লেভেল। OP1 এটা আমার একটা প্রাইস লেভেল আসবে। তার সাথে নিচে আমি সবসময় আউটপুটকে কাউন্ট করি। আউটপুট মানে আমার টোটাল অর্থনীতিতে যে কতটা উৎপাদন হলো বা অ্যামাউন্ট অফ প্রোডাকশন, আমরা এটাকে জিডিপিও বলতে পারি। ঠিক আছে, সেটা আমার পরে আসছি, কেন জিডিপি বলবো পরে আসছি। বাট আপাতত মাথায় রাখো আউটপুট মানে তুমি যতটা র মেটেরিয়াল ইনভেস্ট করে তার থেকে তুমি যতটা উৎপাদন করছো সেটাকে আমরা বলছি কি, আমার টোটাল গ্রস ডোমেস্টিক আউটপুট। তো এখান থেকে আমি আউটপুট তো দেখলাম, আমি প্রথম ক্ষেত্রে OP1 ইনভেস্ট করে বা OP1 দামে, ঠিক আছে, আমি কিনেছিলাম কত, OY1 প্রোডাক্ট। আর OP1 দামে OY1 যে প্রোডাক্ট আমরা কিনেছিলাম এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম অবস্থায়, ভারসাম্য অবস্থায় আমরা যে জিনিসপত্রগুলো কিনছি তার দাম। মানে এই পজিশনে গিয়ে এগ্রিগেট ডিমান্ড মানে আমাদের টোটাল যে পপুলেশন আছে ইন্ডিয়ার তার যে ডিমান্ড এবং তার পাশাপাশি টোটাল যে প্রোডাকশন হয়েছে তার যে সাপ্লাই, এই দুটো সমান আছে। যখন এই অবস্থাটা যখন পরিবর্তন হবে, সাপোজ প্রাইস লেভেল যদি আমি বাড়িয়ে দিই, কিন্তু আমার সাপ্লাই যদি কনস্ট্যান্ট থাকে, ভালো করে বুঝবে এই জায়গাটা, প্রাইস লেভেল যদি আমি
বাড়িয়ে দিই, কিন্তু আমার সাপ্লাই যদি কনস্ট্যান্ট থাকে, এখানে আরেকটা কনসেপ্ট আসবে, তাহলে এখান থেকে আরেকটা ডিমান্ড কার্ভ আমাদের এখান থেকে চলে আসবে, যেটাকে আমরা বলি এগ্রিগেট ডিমান্ড কার্ভ 2, এজিডিসি 2। এখান থেকে যে ডিমান্ড কার্ভটা চলে আসলো, এই ডিমান্ড কার্ভটার জন্য আমাদের এখানে আরেকটা নতুন প্রাইস আমাদের লেভেল তৈরি করতে হবে। তার কারণটা কি? সাপোজ ইনফ্লেশন হলে মানুষের হাতে প্রচুর টাকা হয়, বা মানুষের হাতে যখন প্রচুর টাকা হয়, আমি কি বলেছিলাম এই পয়েন্টটায়, টু মাচ মানি, অনেক বেশি টাকা, চেজিং ফর ফিউ গুডস, খুব কম গুডস কেনার জন্য লাফালাফি করে। তো যে কোনো ইকোনমিতে একটা তো লেভেল থাকে যেখানে সাপ্লাইটা কনস্ট্যান্ট হয়ে যায়। তো আমরা ধরে নিলাম যে এই টাকা পর্যন্ত আমাদের সাপ্লাই আর এগ্রিগেট ডিমান্ড সমান ছিল, কিন্তু এরপরে আবার ডিমান্ড বেড়েছে। কারণ কি? রাইজিং পপুলেশন তো আমাদের উত্তরোত্তর বাড়ছে, পপুলেশন বাড়ছে, পপুলেশনের ডিমান্ড বাড়ছে, এবং সেই ডিমান্ডটাকে পূরণ করার জন্য আমাদের মার্কেটে কি হচ্ছে, মানির ফ্লো কিন্তু বাড়ছে, নয়তো ইকোনমি গ্রো করবে কি করে, তাই না? তো মানির ফ্লো বাড়ছে। তো সাপোজ যখন যখন এগ্রিগেট আমাদের সাপ্লাই কনস্ট্যান্ট থাকছে, কিন্তু আমাদের এগ্রিগেট ডিমান্ড বাড়ছে, মানুষের ডিমান্ড যখন বেড়ে যাচ্ছে, তখন কি হয়ে যাচ্ছে, সেই তুলনায় যোগান দিতে না পারার জন্য যারা এন্টারপ্রেনার আছে তারা তাদের প্রফিটটাকে ম্যাক্সিমাইজ করতে চায়। ঠিক আছে? কারণ তারা জানে যে তারা আর উৎপাদন করতে পারছে না, কারণ উৎপাদনের একটা লিমিটে চলে এসছে, উৎপাদন আর হচ্ছে না। তো তখন তারা কি করে, জিনিসপত্রের দাম বাড়িয়ে দেয়। কি করে? জিনিসপত্রের দাম বাড়িয়ে দেয়। আর এই জিনিসপত্রের দাম বাড়ানোর জন্য কি হয়, সাপ্লাই কার্ভ, আমি সাপ্লাই কার্ভটা আরেকবার আঁকছি, সাপ্লাই কার্ভটা একটু ভুল হয়ে গেছে আঁকা। তো সাপ্লাই কার্ভটা কি হয়ে যায়, সাপোজ এরকমভাবে যাওয়ার পর ও আর কি করে, এরকম আর বক্রতা আর হতে পারে না, বক্র হতে পারে না। ইকোনমিক্সের ভাষায় আমরা এটাকে বলি ইলাস্টিসিটি। ও যে বাঁকছে, যতক্ষণ পর্যন্ত ওর বক্রতা, ততক্ষণ পর্যন্ত ওর ইলাস্টিসিটি বজায় আছে। যখন ও বাঁকা বন্ধ করে দিল, তখন ও একদম সমান হয়ে গেল। সমান হয়ে গেল মানে কি, এই পয়েন্টের পর থেকে আর উৎপাদন বাড়বে না। কিন্তু উৎপাদন যদি না বাড়ে, তাহলে তো প্রফিট ম্যাক্সিমাইজ করতে হবে। তাহলে কি করতে হবে, আমাকে সবসময় ডিমান্ড বাড়াতে হবে, আমাকে প্রাইস লেভেল বাড়াতে হবে। তাহলে দেখো, প্রথমে ছিল কি, প্রাইস লেভেল OP1। OP1-এ আমরা দেখেছিলাম কি, আমাদের এগ্রিগেট ডিমান্ড আর আমাদের এগ্রিগেট সাপ্লাই দুটো সমান ছিল, আমাদের এগ্রিগেট ডিমান্ড আর এগ্রিগেট সাপ্লাই দুটো সমান ছিল। এবার যখন দেখলাম আমাদের এগ্রিগেট ডিমান্ড এগ্রিগেট সাপ্লাইয়ের থেকে বেশি হয়ে গেছে, কেন? কারণ আমাদের মার্কেটে মানি অনেক আছে, প্রচুর টাকা রয়েছে, আর টাকা থাকার জন্য কি করব, আমরা জিনিসপত্র কিনতে চাইবো। তাহলে কি, সাপ্লাই কনস্ট্যান্ট আছে কিন্তু ডিমান্ড বেড়ে গেছে। তো তখন আমি কি করলাম, আমার প্রফিটটাকে ম্যাক্সিমাইজ করার জন্য আমি জিনিসপত্রের দাম বাড়িয়ে দিলাম। তাহলে OP1 থেকে আমি আমার জিনিসপত্র কততে নিয়ে আসলাম, OP2-তে নিয়ে চলে আসলাম। OP2-তে নিয়ে চলে আসার পর আমি দেখতে পারলাম যে আমার এখান থেকে তো প্রোডাকশন বাড়ছে না, সাপ্লাই কনস্ট্যান্ট হয়ে গেছে, ডিমান্ড আরেকটা নতুন কার্ভ এসছে, ঠিক আছে, যাকে আমরা AGDC2 নাম দিয়েছি। ঠিক আছে, একটা নতুন ডিমান্ড কার্ভ চলে এসছে। এর পরবর্তীকালে আমি আবার দাম বাড়ালাম, কেন? কারণ আবার ডিমান্ড বেড়েছে। তো আবার একটা নতুন ডিমান্ড কার্ভ চলে আসবে এখান থেকে, আবার একটা ডিমান্ড কার্ভ, যার নাম AGDC3। তাহলে এটা AGDC1, এটা 2, এটা 3। তার মানে যখন এই ডিমান্ড কার্ভ ডান দিকে শিফট করছে, ঠিক আছে, তার মানে আমাদের ধরে নিতে হবে কি, যে ইনফ্লেশন হয়েছে, অর্থাৎ সাপ্লাই বেড়ে গেছে, সাপ্লাই কনস্ট্যান্ট হয়ে গেছে, এগ্রিগেট ডিমান্ড বেড়ে গেছে। এই জিনিসটা থেকে কখনো প্রশ্ন আসে না, আমি জাস্ট থিওরিটা বোঝালাম। এই থিওরিটা একজন বিশেষ অর্থনীতিবিদের থিওরি, তার নাম হচ্ছে কেইনসিয়ান মডেল। আসবে না, কখনোই আসবে না। জাস্ট জেনে রাখো যে ডিমান্ড কার্ভ মানে যখন এগ্রিগেট ডিমান্ড আর এগ্রিগেট সাপ্লাই কার্ভকে সমান, মানে একে অপরের সমান থাকে, তারপরের থেকে যখন এই ভারসাম্য অবস্থাটা চেঞ্জ হয়, অর্থাৎ ইকুইলিব্রিয়াম অবস্থাটা চেঞ্জ হয়, তার মানে ইনফ্লেশন চলে এসেছে। ওকে, এর পরের পয়েন্ট দেখো, এখানে বলেছে দ্য ভ্যালু অফ মানি ডিক্রিজেস। এবার ভ্যালু অফ মানি দুভাবে ডিক্রিজ করে। আমরা দেখব প্রথম যেভাবে ডিক্রিজ করে ভ্যালু অফ মানি, তাকে আমরা অর্থনীতির ভাষায় বলে থাকি এক্সচেঞ্জ রেট।
কি মাথায় দেয় না খাতায় দেয় সব বলছি। এক্সচেঞ্জ রেট একটা আছে, আরেকটা হচ্ছে তার পাশাপাশি, আচ্ছা আগে এক্সচেঞ্জ রেট নিয়ে আলোচনা করা যাক, তারপর বলছি। এক্সচেঞ্জ রেট কি? আমরা সবাই জানি আমেরিকায় যে কারেন্সি সেটা কি ডলার। ইউএসএতে আমাদের কি কারেন্সি? ডলার। আর ইন্ডিয়াতে? ইন্ডিয়াতে সেটা কি? ইন্ডিয়াতে সেটা রুপিস। এবার সাপোজ ইন্ডিয়ার যে কোনো ভদ্রলোক, সাপোজ ধরো ইন্ডিয়ার কোনো ব্যক্তি, সাপোজ আমি আমেরিকান কোনো গুডস কিনতে যাচ্ছি। এবার আমেরিকান গুডস, এবার আমেরিকাতে যারা যে গুডসটা আমি নিচ্ছি তারা যে পেমেন্ট চাইছে তারা কিন্তু রুপিসে পেমেন্ট নেবে না, তারা কিসে নেবে? ডলারে নেবে। ভালো করে বুঝো ব্যাপারটা। আমি ভারতবর্ষের একজন জনগণ, ঠিক আছে, আমি সিটিজেন। আমি কি করছি, আমার আমেরিকায় কোনো প্রোডাক্ট ভালো লেগেছে, তো আমি সেই প্রোডাক্টটা কিনেছি, ঠিক আছে। তো আমি যখন পেমেন্ট করব তখন তো আমি রুপিতে করব না, আমি করব কিসে? ডলারে পেমেন্ট করব। তাহলে আমি কি করব, আমার যে ইন্ডিয়ান মানি অর্থাৎ যে রুপি আছে সেটাকে আমি এক্সচেঞ্জ করব কার সাথে? ডলারের সাথে। এর একটা দর আছে, ঠিক আছে। দরটা কি? সাপোজ দেখবে অনেক সময় খবরে দেয় যে এখন এক ডলারের ভ্যালু হয়ে গেছে সাপোজ 65 টাকা। তার মানে আমি গিয়ে যদি জিনিসটার দাম হয় $1, সাপোজ ধরে নাও জিনিসটার দাম বা প্রোডাক্টটার দাম $1, তাহলে আমাকে আরবিআই বা এমন কোনো সংস্থার কাছে যেতে হবে যারা ফরেন এক্সচেঞ্জ মানে এক্সচেঞ্জ রেটে করে আর কি, বা ফরেন কারেন্সি এক্সচেঞ্জ করে, সেখানে গিয়ে আমি তাদের 65 টাকা দেবো, তার বদলে তারা আমাকে $1 দেবে। এই $1 দিয়ে আমি জিনিসটা কিনতে পারবো। কিন্তু তার আগে একটা জিনিস খুব ইজিলি বোঝার চেষ্টা করো যে এই যে এটা কি হলো, যে আমার যে মানি, এর ফলে কি হচ্ছে, আমি বোঝা গেল তো এক্সচেঞ্জ রেট কি করে হচ্ছে। তো এর ফলে কি হচ্ছে, আমি মার্কেটে আমার যে মানি আছে মানে আমার দেশের যে কারেন্সি আছে তার সাপ্লাইটাকে আমি বাড়িয়ে দিলাম। এটাকে আরেকটা ভাবেও ধরা যেতে পারে। সাপোজ একটা চেইন এফেক্ট হয়েছে, আমি আমেরিকা থেকে কোনো একটা প্রোডাক্ট কিনে নিয়ে এসেছি, সেটা দেখে আমার যা লোকালিটির লোকজন আছে তারা খুব ইনফ্লুয়েসড হয় এবং তারাও সেই জিনিস কেনার জন্য মানে রুপির সাথে ডলার এক্সচেঞ্জ করতে যায়, ঠিক আছে। তো তারা যে রুপির সাথে ডলার বারবার করে এক্সচেঞ্জ করছে, এর ফলে কি হচ্ছে, ডলারের যে ডিমান্ড সেটা কি হচ্ছে, ইনক্রিজ করছে। আর রুপির সাপ্লাই কি হচ্ছে, রুপির সাপ্লাই বাড়ছে, আর ডলারের যে ডিমান্ড সেটা কি হচ্ছে, ইনক্রিজ করছে। তাহলে বুঝতে পারছো এক্সচেঞ্জ রেট কিসের উপর ডিপেন্ড করে? সাপ্লাই আর ডিমান্ডের উপর। কিসের? মানির। তো সাপোজ আমার ডলারের যদি ডিমান্ড বেড়ে যায়, তাহলে ডলারের ভ্যালু কি হয়ে যাবে? বেড়ে যাবে। কেন? এটা একটুখানি জেনারেল ইকোনমিক্সকে না বা ইকোনমিকে একটুখানি নিজেদের জীবনের সাথে রিলেট করতে পারলে ভালো হয়। সাপোজ আজকে যদি আমি সমস্ত মানুষের কাছে গিয়ে সহজলভ্য হয়ে যাই, তো ভাববে ভাই ওকে তো যখন তখন ফোন করলে পাওয়া যায়, ও তো যখন তখন অ্যাভেলেবেল হয়ে যাবে। তো মানে আমাদের রুপির ক্ষেত্রে কি হয়েছে, রুপি তো আমাদের যে ফরেন বা যে বৈদেশিক যে বাজার আছে সেখানে গিয়ে তো রুপি তো আমি সব জায়গায় দিয়ে আমি রুপির ডিমান্ড বাড়িয়ে দিয়েছি, মানে রুপির সাপ্লাই আমি বাড়িয়ে দিয়েছি, ডিমান্ড না, রুপির সাপ্লাই আমি বাড়িয়ে দিয়েছি। কিভাবে রুপির সাপ্লাই আমি বাড়িয়ে দিয়েছি? কারণ আমি আমেরিকান ফরেন গুডস কিনছি। এবার আমেরিকান ফরেন গুডস কিনতে গেলে আমাকে ডলারে পারচেস করতে হচ্ছে, ডলারের মাধ্যমে আমাকে পারচেস করতে হচ্ছে। তাহলে আমি রুপিকে কি কোথায় ভাঙাচ্ছি? এক্সচেঞ্জ অফিসে গিয়ে, বা যেখানে তোমার সাপোজ আরবিআইতে গিয়ে, আরবিআই সেটা তার ফরেন এক্সচেঞ্জে রাখছে বা আরবিআই সেটা ফার্দার বৈদেশিক বাজারে বিনিয়োগ করছে। এর ফলে কি হচ্ছে, বৈদেশিক বাজারে আমাদের রুপির সাপ্লাই বেড়ে যাচ্ছে আর ডলারের ডিমান্ড বাড়ছে, তাই না? এর ফলে কি হচ্ছে, আমাদের ভ্যালু মানে আমাদের যে রুপির ভ্যালু সেটা কি হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। কারণ রুপি সহজলভ্য ছিল, আর ডলার ও বলছে ভাই আমার তো বিরাট ডিমান্ড, আমি আমার ভ্যালু বাড়াবো, ঠিক আছে। বাংলা কথায় এটা মানুষের সাথে হয়ে থাকে। এভাবে একটু মনে রাখলে ভালো হবে। যখন তুমি কারো কাছে খুব সহজলভ্য হয়ে যাবে তখন তোমার ভ্যালু তারা দেবে না, যখন তুমি সবার কাছে একটুখানি দাম বাড়িয়ে চলবে তখন সবাই তোমার ভ্যালু দেবে। এটা অর্থনীতির সাথে রিলেটেড, ঠিক আছে। যাই হোক, এটা ইউএস আর ইন্ডিয়ার মধ্যে কানেক্টেড। এরপরে আরেকটা বিশেষ ব্যাপার আছে, সেটা হচ্ছে পারচেসিং পাওয়ার। আশা করি ক্লিয়ার হয়েছে যে কি করে মানির ভ্যালু পড়ে যায়। আচ্ছা, কি সেটা বলছিলাম আমরা? এক্সচেঞ্জ রেট, পারচেসিং রেট। তো ইনফ্লেশনের সাথে পারচেসিং রেটের
সম্পর্ক কি? যখন ইনফ্লেশন হয়, তখন পারচেজিং রেট ডিক্রিজ করে। পারচেজিং রেটটা বলে এটাকে আমরা পারচেজিং পাওয়ারও বলতে পারো, ক্রয় ক্ষমতা। বাংলায় যদি বলি মানুষের ক্রয় ক্ষমতা। কেন বলো তো ক্রয় ক্ষমতা কমছে? তার কারণ হচ্ছে, আমি প্রথমেই আলোচনা করেছিলাম যে জিনিসপত্রের তো দাম বাড়ছে। এবার এটাকে আমরা একটু বোঝার চেষ্টা করি, খালি এটুকু বোঝো, ইনফ্লেশন লিডস টু দ্য ডিক্রিজ অফ দ্য পারচেজিং পাওয়ার। এবার এটাকে আমরা একটুখানি উদাহরণের সাহায্যে বুঝি। সাপোজ আমি 2010 সালে, 2010 সাল, আমি 2011 সাল, দুটো সাল নিলাম। আমি 2010 সালে আমি 150 টাকা বিনিয়োগ করে আমি 3টে চকলেট কিনছিলাম। সাপোজ বড় বড় চকলেটগুলোর দাম বড় বড় হয়, তো 50 টাকা করে প্রত্যেকটা চকলেট কিনছিলাম। ইনফ্লেশন হলে কি হয় আমরা জানি, জিনিসপত্রের দাম বাড়ে। তো 150 টাকাটা ধরো বেড়ে হয়ে গেছে 200 টাকা। এখন 3টে চকলেটের দাম হয়ে গেছে কত? 200 টাকা। তাহলে 2011 সালে কি আমি 150 টাকা পে করে 3টে চকলেট কিনতে পারবো না। যদি আমি গড় হিসেবে ধরি, তাহলে এক একটা চকলেটের দাম কত ছিল? 50 টাকা করে। তাহলে আমি কটা কিনতে পারবো? আমি 2টো কিনতে পারবো। ঠিক আছে, আরেকটা যদি আমাকে কিনতে হয়, আমাকে আরো 50 টাকা বাড়াতে হবে, 200 টাকা আনতে হবে। এই তাহলে কার ভ্যালু কমছে? 150 টাকায় আমি আগে কিনছিলাম 3টে, আর এখন 150 টাকা যদি আমি পে করি, ধরে নাও 150 টাকা যদি আমি পে করি, তাহলে আমি কটা পাবো? 2টো পাবো। 150 টাকার জায়গায় ছাড়ো, তুমি 100 টাকায় পে করো না, তুমি 2টো পাবে। 3টে তো তুমি পাচ্ছ না আলটিমেটলি। তাহলে কি হচ্ছে? তুমি সেম মানি পে করে কমোডিটি পাচ্ছ কম, তাহলে তোমার পারচেজিং পাওয়ার কি হয়ে গেল? কমে গেল। এইভাবেও মানির ভ্যালু ডিক্রিজ করে। দুভাবে মানির ভ্যালু ডিক্রিজ করে আমরা পড়লাম। একটা কি এক্সচেঞ্জ ভ্যালুর মাধ্যমে, আর একটা কি আমাদের হচ্ছে পারচেজিং পাওয়ার প্যারিটি ডিক্রিজের মাধ্যমে। আমাদের ক্রয় ক্ষমতা যখন কমে যায়, তখনও মানির ভ্যালু কি হয়ে যায়? ডিক্রিজ করে। আচ্ছা, এরপরে আমরা দেখলাম এগ্রিগেট সাপ্লাই, টু মাচ মানি। আচ্ছা, আমাদের ইনফ্লেশন সম্পর্কিত সমস্ত ধারণা ক্লিয়ার হলো। এবার আমরা চলে যাব হচ্ছে এগ্রিগেট ডিমান্ড আর এগ্রিগেট সাপ্লাই নিয়ে। এই বিষয় দুটো কি একটুখানি বলে দিই। এগ্রিগেট ডিমান্ডটা কি একটু আগে বলি। যখন আমরা জিডিপি পড়বো তখন তো এগ্রিগেট ডিমান্ড আর এগ্রিগেট সাপ্লাই নিয়ে আমরা বলছিলাম। তো এগ্রিগেট ডিমান্ড ব্যাপারটা কি জানো তো? এগ্রিগেট ডিমান্ডকে আমরা এভাবেও দেখতে পারি, এগ্রিগেট ডিমান্ডকে আমরা জিডিপিও বলতে পারি। এবার অনেকে কনফিউশন হয়ে যাচ্ছে, কেন জিডিপি বলবো? ব্যাপারটা বোঝার চেষ্টা করো। যারা জিডিপি সম্পর্কে একটুও জানো তাদের উদ্দেশ্যে বলছি, সবাই তো এই 3টে জিনিসের নাম সবাই শুনেছ, সি প্লাস জি প্লাস আই। C for consumption, G for government expenditure, I for investment. কনজামশন মানে কি? আমার হাতে যদি টাকা আসে, আমি যদি প্রচুর টাকা পাই, তাহলে আমি বেশি কনজিউম করতে চাইবো। তা আমি যদি বেশি কনজিউম করি, সাপোজ আমি দেখতে পাচ্ছি, আচ্ছা ইনভেস্টমেন্ট আর কনজিউম নিয়ে আগে বলছি। আমরা সবাই জানি রিলায়েন্সের ইলেকট্রিসিটির বিজনেস আছে, বিদ্যুৎ বিক্রি করে রিলায়েন্স প্রাইভেট সংস্থা হিসাবে। তো রিলায়েন্স কার? আম্বানি। তো আম্বানি কি করবে? আম্বানি দেখছে যে আমার ইলেকট্রিসিটির প্রচুর ডিমান্ড আছে। তো তার জন্য কি করবে? ও সমস্ত সাপোজ ওর যে অন্যান্য ইন্ডাস্ট্রিগুলো আছে সেগুলোর উপর বিনিয়োগ কমিয়ে দিয়ে ও ইলেকট্রিসিটিতে বিনিয়োগ বাড়িয়ে দিল। কেন বাড়ালো? কারণ মানুষ ইলেকট্রিসিটি প্রচুর পরিমাণে কনজামশন করছে, প্রচুর কনজিউম করছে। খুব ইজিলি এক্সাম্পল। তাহলে কি এই দুটোর মধ্যে সম্পর্ক বোঝা গেল? এবার গভর্নমেন্ট, নরেন্দ্র মোদী দেখলো, আমাদের যে এখন প্রাইম মিনিস্টার আছে, তিনি বলছেন, মিত্র আমি তাহলে এখন কি করব? আমি সাবসিডি দেবো। কেন সাবসিডি দেবো?
আর কেন আমি আমার এক্সপেন্ডিচার আমি আরো বাড়াবো অন্যান্য দিকে? কারণ আমি দেখতে পাচ্ছি ভাই আমার ইকোনমি গ্রো করছে, মানুষের ডিমান্ড বাড়ছে, ঠিক আছে, মানুষের ডিমান্ড বাড়ছে, যারা এন্টারপ্রেনার আছে তারা ইনভেস্টমেন্টও করছে। তো আমিও কি করব, আমিও আমার বন্ড ইস্যু করব, আমিও সিকিউরিটিজ কিনবো, ঠিক আছে। তো কিনে কিনে কি হবে, এরাও এদের গভর্নমেন্ট এক্সপেন্ডিচার বাড়িয়ে দেবে। এই তিনটেকে যোগ করে যদি এই তিনটের এগ্রিগেট আমরা বার করি তাহলে আমরা পাবো এগ্রিগেট ডিমান্ড। আর এগ্রিগেট ডিমান্ড, এগ্রিগেটস অনেক সময় ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে দেয়, ঠিক আছে, এটা খুব মুশকিল করে দেয় অনেকের ক্ষেত্রে, যে অনেক সময় যদি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে দেয় তাহলে মুশকিল হতে পারে। সাপোজ যদি কখনো বলে দেয় যে এগ্রিগেট হোয়েন দ্য এগ্রিগেট ডিমান্ড ইজ গ্রেটার দ্যান দ্য এগ্রিগেট সাপ্লাই, এটা নির্দেশ করে বা এটা ডেপিক্ট করে ইকোনমিক গ্রোথের, এটা ইকোনমিক গ্রোথকে ডিপিক্ট করে। তাই এটা কি কারেক্ট স্টেটমেন্ট হয়ে যাবে? অবভিয়াসলি এটা কারেক্ট স্টেটমেন্ট হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি যখন এগ্রিগেট ডিমান্ড গ্রেটার দ্যান এগ্রিগেট সাপ্লাই, যখন এগ্রিগেট ডিমান্ড এগ্রিগেট সাপ্লাইয়ের থেকে বেশি হবে তখন ইনফ্লেশন হবে, আর এই ইনফ্লেশনের ফলে কি হবে, আমাদের ইকোনমিক গ্রোথ হবে। তাহলে আমরা বলতে পারি ইনফ্লেশন লিডস টু দ্য ইকোনমিক গ্রোথ। কি ইনফ্লেশন যদি হয় ইকোনমিক গ্রোথ হবে। এর পরবর্তীকালে আমরা যেখানে চলে যাবো সেটা হচ্ছে টাইপস অফ ইনফ্লেশন। তো প্রথম টাইপ অফ ইনফ্লেশন যেটা হচ্ছে কি ডিমান্ড পুল ইনফ্লেশন, চাহিদা বৃদ্ধিজনিত কারণে যে মুদ্রাস্ফীতিটা হয়। এবার চাহিদা বৃদ্ধিজনিত কারণে যে মুদ্রাস্ফীতিটা হয় তার জন্য এখানে একটা মডেল দেওয়া হয়েছে। এই মডেলটা দিয়েছিলেন একজন বিশেষ অর্থনীতিবিদ যার নাম হচ্ছে কেইনস। কেইনসের একটা কনসেপ্ট আছে, কনসেপ্টের নাম হচ্ছে ইনফ্লেশনারি গ্যাপ। দরকার নেই, আসবে না, ওটা ইকোনমিক্সের কনসেপ্ট। আমাদের এখান থেকে কি পড়তে হবে, আমাদের এখানে পড়তে হবে যে কিভাবে ইনফ্লেশনটা মানে এই ডিমান্ড পুল ইনফ্লেশনটা হয় আর কি, ঠিক আছে। তো এখানে দেখো আমি তিনটে তোমার ক্রাইটেরিয়া দিয়েছি। ফার্স্ট ক্রাইটেরিয়া কি আছে, ফুল এমপ্লয়েড। এবার এক্ষেত্রে এমপ্লয়েড কিন্তু শুধুমাত্র হিউম্যান রিসোর্স নয়, মানে মানুষ নয়, এক্ষেত্রে এমপ্লয়েড মানে হতে পারে মেশিনারিও হতে পারে, সাপোজ কোনো একটা মেশিন বা আমাদের একটা টোটাল একটা ফিনান্সিয়াল ইয়ারে কোনো মেশিন লাগিয়ে আমি টোটাল আউটপুট করতে পারি, এখানে দেখো দিয়েছি 10,000 ইউনিট, 10,000 ইউনিট আমি টোটাল আউটপুট করতে পারি। যখন ইনফ্লেশন হয়, ঠিক আছে, ইনফ্লেশন হলে আমরা জানি কি আমাদের এগ্রিগেট ডিমান্ড বাড়ে। তো এখানে দেখো প্রথম এগ্রিগেট ডিমান্ড আমি দিয়েছি কত, 4,000 ইউনিট। তার মানে এতক্ষণ অবধিও কি আছে, আমাদের যে এগ্রিগেট ডিমান্ড আছে সেটা এগ্রিগেট থেকে কম আছে। কারণ আমাদের এখানে জানি আমাদের টোটাল এগ্রিগেট ডিমান্ড সে সময় কত ছিল, আমরা উৎপাদন করতে পারি টোটাল 10,000 ইউনিট, আর তখন ডিমান্ড কত ছিল 4,000 ইউনিটের। ধীরে ধীরে কি হচ্ছে, মানুষের হাতে টাকা আসছে, ঠিক আছে, টাকা আসার ফলে কি হচ্ছে, এগ্রিগেট ডিমান্ড বাড়ছে, 4,000 থেকে 6,000 ইউনিট হলো। আবার টাকা আসলো, আবার এগ্রিগেট ডিমান্ড বাড়ছে 10,000 ইউনিট। হ্যাঁ, এইবার দেখো এগ্রিগেট ডিমান্ড আর এগ্রিগেট সাপ্লাই একে অপরের সমান আছে। এবার একটু ভালো করে এই ফিগারটার দিকে সবাই দেখো। এখানে দেখো বলা হয়েছে সবার প্রথম এখানে ওয়াই অ্যাক্সিসে দেওয়া হয়েছে হচ্ছে প্রাইস লেভেল, দামের স্তর। এবার আমি প্রথমেই বলেছিলাম যে ইনফ্লেশনের প্রথম শর্ত কি, পারসিস্টেন্ট রাইজ ইন দ্য জেনারেল প্রাইস লেভেল, মানে ক্রমবর্ধমান কোনো জিনিসের যখন দাম বৃদ্ধি পায়। তো ক্রমবর্ধমান মানে কি, OP1 হলো, তারপর OP2, তারপর OP3, তারপর OP4, তারপর OP5। আমি আরেকটা কথা বলছি যে প্রত্যেকটা অর্গানাইজেশনের লক্ষ্য কি, তাদের প্রফিটটাকে ম্যাক্সিমাইজ করবে বা লাভটাকে কি করবে, কিভাবে বাড়ানো যায়। তো লাভটা বাড়াবে তারা কিভাবে, এক নয় তারা প্রোডাকশনটাকে বাড়াবে, আর দুই যদি প্রোডাকশন না বাড়ানো যায় তাহলে দাম বাড়াবে। তো এখানে দেখো সবার প্রথম কি আছে, যখন OP আমরা এখানে ওয়াই অ্যাক্সিসে রেখেছি আউটপুট, আর আউটপুটের সাথে রেখেছি আমি রিয়াল জিডিপি, কারণ জিডিপির ডেফিনেশন কি, টোটাল গুডস অ্যান্ড সার্ভিসেস প্রডিউস উইদিন আ কান্ট্রি ইন আ স্পেসিফিক পিরিয়ড অফ টাইম। তাহলে টোটাল ধরছি আমি গুডস অ্যান্ড সার্ভিস প্রডিউসড হয়েছে এই 10,000 ইউনিট, এটা এখানে
তাহলে প্রথম যখন OY1 আর OP1 মানে OP1 মানে এই দামে OP1 প্রাইসে OY1 পর্যন্ত আমি জিনিস কিনতে পারতাম। আর এই OY1 কি আমার প্রথম ইনিশিয়াল ডিমান্ড কত, সেটা 4000। তাহলে 4000-এর সময় এটা হচ্ছে আমাদের ডিমান্ড কার্ভ, এটা হচ্ছে আমাদের সাপ্লাই কার্ভ, আর এটা হচ্ছে আমাদের টোটাল আউটপুট, এই প্রাইসে টোটাল আউটপুট। এবার দেখলাম মানুষের কাছে টাকা আসলো, তাহলে কি হলো, তারা তাদের ডিমান্ডটাকে বাড়ালো। এ দেখো এখানে একটা নতুন ডিমান্ড কার্ভ চলে এসছে AD2, আর এটা কোন দিকে শিফট করছে, রাইটওয়ার্ড শিফট করছে। এটাই কেইনস বলেছে। তো কি হচ্ছে, এখান থেকে এখানে আসার ফলে কি হচ্ছে, সাপ্লাইকেও বাড়াতে হয়েছে, সাপ্লাইও বেড়েছে, দেখো এখান থেকে সাপ্লাই বেড়েছে। সাপ্লাই বাড়ার ফলে কি হয়েছে, দাম বেড়েছে, P2 হয়েছে। তার মানে ইনফ্লেশন কিন্তু চলছে অলরেডি, মানে সরি এখন ইনফ্লেশন আসেনি। OP2 নতুন প্রাইস লেভেল আসলো, আর এই OP2 প্রাইস লেভেলে কত ইউনিট তারা আউটপুট পেল, OY2 আউটপুট পেল, যেটার ভ্যালু এখানে 6000। ওকে, নেক্সট। এবার আসছি হচ্ছে থার্ড, যখন OD3 অর্থাৎ 10000 ইউনিট। তো 10000 ইউনিট যখন ও দিচ্ছে তখন কি হচ্ছে, ওর প্রাইস লেভেল OP3 প্রাইস লেভেলে ওদের টোটাল তোমার AD3 বা অ্যাডিশনাল বা এগ্রিগেট ডিমান্ড কত, 10000 ইউনিট। তাহলে এই পজিশনে কি হচ্ছে, ইকুইলিব্রিয়াম চলে এসছে। এটুকু যদি তোমরা না দেখো তাহলে দেখো এখান থেকে এই পজিশনটা, দিস ইজ আ ইকুইলিব্রিয়াম পয়েন্ট, এটা একটা ইকুইলিব্রিয়াম পয়েন্ট। এটা মানে এই পয়েন্টে টোটাল এগ্রিগেট ডিমান্ড ইজ ইকুয়ালস টু এগ্রিগেট সাপ্লাই। এইবার ফ্যাক্টরি বলছে যে ডিমান্ড তো কমছে না, কারণ মানুষের কাছে টাকা আছে, মানুষ সচরাচর তার ডিমান্ড বাড়িয়ে যাচ্ছে, তো ডিমান্ড তো কমছে না, কিন্তু সাপ্লাই তো কনস্ট্যান্ট হয়ে গেছে, মানে সাপ্লাই এখান থেকে আর বাড়ানো সম্ভব না। আর যখন সাপ্লাই বাড়ানো সম্ভব না, তখন একটাই কাজ করে যেতে পারে কি, জিনিসপত্রের দাম বাড়িয়ে দাও, দাম বাড়িয়ে মানুষের পারচেসিং পাওয়ার প্যারিটিকে কমিয়ে দাও। যেটা আমরা পড়েছিলাম যে প্রথমে কি হবে, ইনফ্লেশন হলে দাম বাড়বে, দাম বাড়লে মানুষের ক্রয় ক্ষমতা কমে যাবে। তো কি হলো, এখান থেকে এই যে সাপ্লাই কার্ভ দেখো, এই যে সাপ্লাই কার্ভ গেছে, সাপ্লাই কার্ভ এরপরে এর ইলাস্টিসিটি হারাচ্ছে। ইলাস্টিসিটি মানে কি, যতক্ষণ পর্যন্ত এটা বাঁকবে, সাপোজ কোনো একটা নর্মাল কঞ্চিকে ধরে যদি তুমি এরকম বাঁকাতে দেখো, ধীরে ধীরে একটা পয়েন্টের পর সেটা ভেঙে যায়, মানে ওটা কি, তার ইলাস্টিসিটি হারায়। তেমনি এই কার্ভটাও তার ইলাস্টিসিটি হারাবে এই পয়েন্টের পর থেকে। কি হয়ে যাবে, যদি আমি এটাকে অতিরিক্তভাবে বাড়াতে চাই তাহলে ইদার এটা এরকম সোজা হয়ে যাবে, আর সোজা হয়ে কি করবে, কিছুই করবে না, সেই সেম OY3-তেই দাঁড়াবে, যার ভ্যালু এখানে কত আছে, 10000 ইউনিট। কিন্তু ডিমান্ড তো আছে 12000 ইউনিটের, আর ডিমান্ড তো আমি সাপ্লাই তো আমি বাড়াতে পারবো না, তাই আমি প্রাইসের দাম বাড়িয়েছি আর নতুন প্রাইস লেভেল এনেছি কি, OP4। তাহলে OP4, এই যে OP4, এখান থেকে আমাদের ইনফ্লেশন শুরু হচ্ছে, আর কনস্ট্যান্ট দেখো এখান থেকে পারসিস্টেন্টলি প্রাইস রাইজ করেছে। প্রথম OP1, OP2, OP3, OP5, তারপর ওভার যদি আরো যাই OP6। তাহলে এখন কি হয়ে গেছে, এখন আমরা বলতে পারি এগ্রিগেট ডিমান্ড বেড়ে গেছে এগ্রিগেট সাপ্লাই থেকে। তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে আমাদের ডিমান্ড পুল ইনফ্লেশন। যখন কি হচ্ছে, আমরা আমাদের সমস্ত রিসোর্সগুলোকে এমপ্লয়েড করে ফেলেছি, আমাদের কাছে আর কিছু বাকি নেই, কিন্তু তাও ডিমান্ড কিন্তু বেড়ে যাচ্ছে, আর সেটাকে মিট করার জন্য আমি কি জিনিসপত্রের দাম বাড়িয়ে দিয়েছি। এই তিনটে পজিশন কি, ফুল এমপ্লয়েড মেশিনারি আমি করেছি, ডিমান্ড বেড়েছে, টু মাচ ইনভেস্টমেন্ট বাই গভর্নমেন্ট তো তার ইনভেস্টমেন্ট কি করেছে না বাড়িয়েছে। এবার যদি আমি দেখতে চাই যে ডিমান্ড পুল ইনফ্লেশনের কিছু রিজন বা কিছু কজেস, যেটা আমরা ইনফ্লেশনের মধ্যে পড়ছিলাম, তো প্রথমেই আমরা কি পাবো, ইনক্রিজ ইন দ্য প্রাইভেট এক্সপেন্ডিচার মানে কি, যদি মানুষের ব্যক্তিগত চাহিদা বেড়ে যায়, মানে ব্যক্তিগত ভোগের পরিমাণ যদি বেড়ে যায়, তাহলে মানুষ ব্যক্তিগত ব্যয়ও বাড়াবে। তাহলে যদি ইনক্রিজ ইন প্রাইভেট এক্সপেন্ডিচার, তাহলে ব্যক্তিগত ব্যয় বাড়ানো কোন ধরনের ইনফ্লেশনের সাথে যুক্ত, কোশ্চেন আসতে পারে যে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট অ্যাসোসিয়েটেড উইথ দ্য ডিমান্ড পুল ইনফ্লেশন। তো বা বলতে পারে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য ডিমান্ড পুল ইনফ্লেশন। তো তখন বলতে হবে ইনক্রিজ ইন প্রাইভেট এক্সপেন্ডিচার, কারণ যদি প্রাইভেট এক্সপেন্ডিচার বেড়ে যায়, প্রাইভেট এক্সপেন্ডিচারের যদি আমার বেড়ে যায়, তাহলে কি হবে, আমার ডিমান্ড বাড়বে, আর ডিমান্ড বাড়লেই আমার প্রাইভেট এক্সপেন্ডিচার বাড়বে। আশা করি ক্লিয়ার হয়েছে। নেক্সট কি, রিপেমেন্ট অফ পাবলিক ডেপ্ট। পাবলিক ডেপ্ট মানে কি, যখন পাবলিক ফিনান্স পড়বো তখন আমরা জানতে পারবো যে আমাদের যে সরকার আছে, সেই সরকার কি করে, কিছু লোন নেয়, সেটা দু ধরনের, একটা আভ্যন্তরীণ লোন,
একটা বৈদেশিক লোন। তো যখন সে তার লোনটাকে শোধ করার কথা ভাবে তখন নিশ্চয়ই তার মানি সাপ্লাইয়ের প্রয়োজন হয়। তখন সে কি করে, বাজারে বা আরবিআইকে বলে যে তার ইন্টারেস্ট রেট কমিয়ে দাও, তার ফিসকাল পলিসির মাধ্যমে আরবিআইকে বলে তার ইন্টারেস্ট রেট কমিয়ে দাও, এবং আরবিআই তখন ইন্টারেস্ট রেট কমিয়ে দেয়, যার ফলে মার্কেটে প্রচুর পরিমাণে মানির ফ্লো হয়ে যায় এবং পাবলিক ডেটও তারা পেমেন্ট করতে পারে। নেক্সট কি, ইনক্রিজ ইন পপুলেশন। সাপোজ আমার বাড়িতে দুজন ব্যক্তি ছিল, এবার আমার বাড়িতে যদি নতুন আরও 4 জন মেম্বার এসে থাকতে শুরু করে তাহলে টোটাল 6 জন মেম্বার, তাদের ডিমান্ডকে আমার ফুলফিল করতে হবে। তাহলে যদি যত পপুলেশন বাড়বে তত কি হবে, আমার ডিমান্ড ইনক্রিজ করবে। আর শর্ত কি, সবসময় মাথায় এই জিনিসটা যেন থাকে, এগ্রিগেট ডিমান্ড উইল অলওয়েজ বি গ্রেটার দ্যান দ্য এগ্রিগেট সাপ্লাই। তাহলে যদি এগ্রিগেট ডিমান্ড এগ্রিগেট সাপ্লাইয়ের থেকে বেশি হয়ে যায় তাহলে কি হয়ে যাবে, ডিমান্ড পুল ইনফ্লেশন হয়ে যাবে। নেক্সট কি, ইনক্রিজ দ্য ডোমেস্টিক গুডস ইন দ্য ফরেন মার্কেট। এটা একটু বোঝার আছে। সাপোজ এর সাথে একটা নতুন আমরা টার্মিনোলজি পড়বো যেটা হচ্ছে ডিভ্যালুয়েশন। এটুকু জেনে রাখো, ডিভ্যালুয়েশন কথার মানে হচ্ছে অন্য দেশের তুলনায় আমার কারেন্সির ভ্যালুকে কমিয়ে দেওয়া, ঠিক আছে। তো যদি আমি এখানে দেখি আমি ইন্ডিয়া, আমি ইউএসের সাথে ট্রেড করছি, কোনো বিষয় নিয়ে আমি ট্রেড করছি, তো আমি দেখছি তখন আমাদের দুজনের এক্সচেঞ্জ রেট হচ্ছে $1 = 67 টাকা ধরে নাও। তো আমি কি করলাম, আমি আমার কারেন্সিকে ডিভ্যালুয়েট করে দিলাম এবং আমি নিয়ে আসলাম কিসে, 75 রুপিসে। $1 = 75 রুপিস। এর ফলে কি হবে, এক্সপোর্ট বাড়বে। এবার প্রশ্ন আসতে পারে কিভাবে এক্সপোর্ট বাড়বে। আমি যদি $1, সাপোজ আমি আগে যদি আমি $1 কোনো দ্রব্য বেচতাম, আমার ওখান থেকে আসতো কত, 67, আর এখন আমি আমার ডিভ্যালুয়েশনের পরে 75 টাকা পাচ্ছি, তো আমার এক্সপোর্ট অলওয়েজলি ইনক্রিজ করবে। আরেকটা বিষয় বোঝার আছে যে কিছুদিন আগে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন সম্প্রতি আমাদের যে চায়নার যে প্রেসিডেন্ট আছে তাকে অনেকভাবে সতর্কবার্তা দিচ্ছে। তার কারণটা হচ্ছে তারা কারেন্সির ভ্যালু অনেক ডিভ্যালুয়েট করে দিচ্ছে। এবার ডিভ্যালুয়েট করার ফলে কি হচ্ছে, ইন্টারন্যাশনাল বাজারে অন্যান্য যে দেশগুলো আছে তারা অনেকটা বাণিজ্যে বলতে পারো তাদের লোকসান হচ্ছে। তো এটাও ডিমান্ড পুল, এগুলো হচ্ছে ডিমান্ড পুল ইনফ্লেশনের সিচুয়েশন, ঠিক আছে। এরপর আমরা পড়ব কস্ট পুশ ইনফ্লেশন, ঠিক আছে। আচ্ছা, এরপরের ইনফ্লেশনটার নাম হচ্ছে কস্ট পুশ ইনফ্লেশন। এবার এই কস্ট পুশ ইনফ্লেশন ব্যাপারটা কি, সাপোজ আমরা জানি উৎপাদনের 4টি উপাদান হয়, ঠিক আছে। উৎপাদনের 4টি উপাদান কি কি, ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, অর্গানাইজেশন। এবার কি হয়ে যায়, অনেক সময় রাইজিং কি করতে পারে, যারা ইন দ্য কেস ধরো র ম্যাটেরিয়াল যেগুলো আছে, সাপোজ পেট্রোলিয়াম প্রোডাক্ট। আমাদের ইন্ডিয়া যতদূর আমার মনে হচ্ছে 2017 সালের ডেটা বলছি, তো অলমোস্ট মনে হয় টোটাল ওয়ার্ল্ডে 22 না 23% পেট্রোলিয়াম প্রডিউস করে আমাদের ইন্ডিভিজুয়ালি ইন্ডিয়া, তো বাকিগুলো ইম্পোর্ট করে। তো সাপোজ ধরে নাও যে কোনো জিনিসের র ম্যাটেরিয়াল বা কোনো একটা প্রোডাক্ট যার র ম্যাটেরিয়ালের কস্ট বেড়ে যাচ্ছে, বা এর মধ্যে থেকে যে কোনো, সাপোজ যে ল্যান্ডে করছে সে ল্যান্ডের ওপর স্টেট ডিউটি বেড়ে গেল। স্টেট ডিউটি মানে কি, মানে সেই যে ল্যান্ডে করছে সেই ল্যান্ডের থেকে যে রেভিনিউটা যাবে, স্টেটের ওপর যে করটা যাবে, ওই কর ধরো বেড়ে গেল বা রেন্ট বেড়ে গেল, ঠিক আছে। সেকেন্ড কি, লেবারদের কি বাড়ে, ওয়েজ, মজুরি, ধরো মজুরি বাড়াতে হবে। ক্যাপিটালের ওপর কি থাকে, ইন্টারেস্ট। ধরো ইন্টারেস্ট বলা হলো যে নর্মালি ব্যাংক থেকে যে ক্যাপিটাল নেওয়া হয়েছিল তার ইন্টারেস্টটা বাড়িয়ে দিল, এটাও হতে পারে। ফোর্থ কি হতে পারে, অর্গানাইজেশন। তো অর্গানাইজেশন কি করার চেষ্টা করে সবসময়, অর্গানাইজেশন তার প্রফিট, মার্জিনাল যে প্রফিট আছে ওটাকে সবসময় ইনক্রিজ করার চেষ্টা করে। তাহলে আমরা বলতে পারি কি, যে এই 4টি উপাদানের মধ্যে, সাপোজ ল্যান্ডের রেন্ট, লেবারের ওয়েজ, ক্যাপিটালের ইন্টারেস্ট আর অর্গানাইজেশনের প্রফিট, এই 4টি উপাদানে যদি বাড়ানোর জন্য আমাদের প্রোডাক্টের দামের তোমার যে পরিবর্তন হয় সেটাকে আমরা বলে থাকি কস্ট পুশ ইনফ্লেশন। আর এই 4টের দামের যে বৃদ্ধি সেটাকে আমরা সাপ্লাই সাইড এফেক্ট নামেও চিনি। এটাকে আমরা বলতে পারি সাপ্লাই সাইড এফেক্ট। অনেক সময় টার্মিনোলজি নিয়ে কোশ্চেন করে, তো ক্লিয়ার থাকা ভালো, যেগুলোকে আমরা বলি সাপ্লাইয়ের সাইড এফেক্ট। এবার আরও যদি আমরা কজেস দেখতে চাই তাহলে কি কি কজেস হতে পারে, প্রথম রাইজিং অফ নমিনাল ওয়েজেস, যেটা আমরা এখানে বললাম লেবারের। যদি লেবাররা তাদের ট্রেড ইউনিয়ন আছে ওরা যদি বলে যে তোমরা তো, আমি একটু আগে থেকেই বলি, সাপোজ প্রথমে আছে অর্গানাইজেশন। তো অর্গানাইজেশন কি বলছিল, অর্গানাইজেশন বললো যে আমি বাজারে যে জিনিসটা বিক্রি করছি সেটার দাম অনেক বেশি নিচ্ছি বা আগের থেকে তার দাম বাড়িয়ে দিয়েছি। তো যখন দাম বাড়িয়ে দিয়েছে তখন মজুরদের যে ট্রেড ইউনিয়ন আছে তারা প্রেশার ক্রিয়েট করলো, বলে আপনারা হায়ার প্রফিট মার্জিন নিচ্ছেন,
আপনারা হায়ার প্রফিট মার্জিন করছেন, কিন্তু আমাদের নমিনাল ওয়েজেস তো বাড়াচ্ছেন না, আমাদের নমিনাল ওয়েজেসও বাড়াতে হবে। তাহলে প্রফিট মার্জিনের জন্য কি হচ্ছে, নমিনাল ওয়েজেস বাড়াতে হচ্ছে। যদি ট্যাক্সের পরিমাণ যদি সাপোজ যদি তোমার বেশি কম দিতে হয়, সাপোজ ভুল হয়েছে, এটা কম দিতে হয়, তো যদি ট্যাক্স কম দিতে হয় তাহলে কি প্রফিট মার্জিন বেড়ে যাচ্ছে না? তাহলে এটাও একটা রিজন হয়ে যাচ্ছে। আগে টোটাল যে কর্পোরেশন ট্যাক্স দিত, কর্পোরেশন ট্যাক্স মানে আমি যে জিনিসটা তৈরি করছি, মানে আমার যে ম্যানুফ্যাকচারিং যে জায়গাটা আছে, অর্থাৎ যে কারখানায় আমি যে জিনিসটা তৈরি করছি সেই উৎপাদনের উপর আমি ট্যাক্স দিই, সেটাকে কর্পোরেশন ট্যাক্স বলে। তো সাপোজ আমি যদি কর্পোরেশন ট্যাক্স কমিয়ে দিই তাহলে আমাকে ট্যাক্স কম দিতে হচ্ছে, আর ট্যাক্স যদি আমাকে কম দিতে হয় তাহলে আমি আমার জিনিসপত্রের দাম তো বাড়াতে পারবো, তাই না? নেক্সট কি, রাইজিং অফ ইনপুট প্রাইসেস। ঠিক আছে, এবার আমি ধরো সাপোজ পেট্রোলিয়ামের দাম আমি সৌদি আরব থেকে আমদানি করছি, পেট্রোলিয়ামের দাম বাড়িয়ে দিল। তো পেট্রোলিয়ামের ইম্পোর্ট বা দাম বাড়িয়ে দেওয়ার ফলে তার প্রভাবটা কি পড়বে? পেট্রোলিয়াম থেকে যে সমস্ত জিনিসপত্র তৈরি হয়, ঠিক আছে, পেট্রোলিয়ামের সাথে যত নর্মাল যত ইন্ডাস্ট্রি জড়িত আছে সে সব জিনিসপত্রের দাম কিন্তু ধীরে ধীরে বাড়তে শুরু করবে। তাহলে বাংলা কথায় আমরা কি হতে পারি, সাপ্লাই সাইড এফেক্ট, মানে ফ্যাক্টর যেগুলো আছে ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, অর্গানাইজেশন বা র ম্যাটেরিয়ালস, সেগুলোর দামের পরিবর্তন বা সেগুলোর রাইজিং প্রাইসেসের ফলে আমাদের ইন জেনারেলি প্রাইসে যে পরিবর্তন আছে সেটাকে আমরা বলে থাকি হচ্ছে কস্ট পুশ ইনফ্লেশন। এবার আমরা একটু এখান থেকে বোঝার চেষ্টা করি। সবার প্রথম দেখো এখানে প্রাইস ছিল, আর নিচে আমি রেখেছি আউটপুট, রিয়াল জিডিপি, এটা প্রাইস লেভেল, আর এটা হচ্ছে এগ্রিগেট ডিমান্ড, আর হচ্ছে এগ্রিগেট ডিমান্ড ওয়ান কার্ভ, এটা হচ্ছে এগ্রিগেট ডিমান্ড, সরি ভুল করেছি, এটা এগ্রিগেট সাপ্লাই কার্ভ হবে, এগ্রিগেট সাপ্লাই কার্ভ, এটাও এগ্রিগেট সাপ্লাই কার্ভ। এবার দেখা যাচ্ছে যে এই যে এগ্রিগেট সাপ্লাই কার্ভ আছে, ঠিক আছে, এটা কি করেছে, এটা ডান দিক থেকে বাঁ দিকে শিফট করেছে। তো কোশ্চেনটাকে ঘুরিয়েও দিতে পারে, বলতে পারে যে যে এগ্রিগেট সাপ্লাই কার্ভের যে ডান দিক থেকে বাঁ দিক যাওয়ার যে প্রবণতা আছে এইটা কেন হচ্ছে। সাপোজ এরকম কোশ্চেন করতে পারে যে ইন দ্য কেস অফ কস্ট পুশ ইনফ্লেশন দ্য এগ্রিগেট সাপ্লাই কার্ভ শিফটেড ফ্রম রাইটওয়ার্ড টু দ্য লেফটওয়ার্ড ডিউ টু, এবার রিজন দিয়ে দিল। তখন কিন্তু অ্যাকচুয়ালি কস্ট পুশ ইনফ্লেশনের রিজনটাই বলতে হবে, তাই আমি এখানে ছবিটা এঁকেছি। ঠিক আছে, আশা করি সবার ক্লিয়ার হয়েছে কস্ট পুশ ইনফ্লেশন। এরপরে আমরা পড়বো আর যে বাকি টাইপ অফ ইনফ্লেশনগুলো রয়েছে। ঠিক আছে, তো ইন জেনারেলি আমরা আগে দেখলাম দুটো থিওরিটিক্যাল ডেফিনেশন অফ ইনফ্লেশন, এবার আমরা চলে গেলাম জেনারেল ডেফিনেশন। জেনারেলি ইনফ্লেশনকে আমরা কোয়ান্টিটেটিভলি চার ভাগে ভাগ করি। প্রথমে আছে ক্রিপিং বা স্লো ইনফ্লেশন। এই ইনফ্লেশনের ক্ষেত্রে যে ইনফ্লেশনারি ডিজিট সেটা হয় হচ্ছে 1 ডিজিট, ইউজুয়ালি 1 ডিজিট, আর স্লো হয়, কম কম হয়, আর লং রান ইকোনমিতে দু ধরনের টার্ম হয়, একটা শর্ট রান, একটা লং রান। শর্ট রান মানে অনেক কম সময় যেটা হয়, আর লং রান মানে অনেক বেশি সময় নিয়ে যেটা হচ্ছে, অনেক দিন ধরে হচ্ছে, দীর্ঘমেয়াদী। নেক্সট গ্যালোপিং অর ট্রটিং ইনফ্লেশন, ইউজুয়ালি ডাবল অর ট্রিপল ডিজিট। ঠিক আছে, ডাবল অর ট্রিপল ডিজিটে হয়, আর হায়ার ডিজিট মানে ওই তো অ্যাকচুয়ালি একই কথা, হায়ার ডিজিট ইউজুয়ালি কত, ডাবল অর ট্রিপল ডিজিটে হয়, সেটাকে আমরা বলি গ্যালোপিং ইনফ্লেশন, ট্রটিং ইনফ্লেশন, আরও আমরা রানিং ইনফ্লেশনও বলতে পারি। ঠিক আছে, আরেকটা নাম আছে রানিং ইনফ্লেশন। তারপর আসছি হাইপার ইনফ্লেশনে। হাইপার ইনফ্লেশনে বলছে অ্যানুয়াল যে রেটটা থাকবে ইনফ্লেশনে সেটা মিলিয়নে হবে, মিলিয়নে। আর লাস্ট, এটা খুব আনকমন, অনেক জায়গায় করানো নেই, বটল নেক ইনফ্লেশন। এটাই কি, সাপ্লাই ধীরে ধীরে কমে যাচ্ছে কিন্তু ডিমান্ডটা সেম থাকছে, এমন ইনফ্লেশন হলে আমরা তাকে বলি বটল নেক ইনফ্লেশন। নেক্সট আমরা পড়ছি ইনফ্লেশনের সাথে, মানে ইনফ্লেশনকে আমরা মেজার করবো কিভাবে। ঠিক আছে, তো ইনফ্লেশনকে মেজার করার জন্য আমাদের কাছে টোটাল দুটো মেজার আছে। আচ্ছা, ইনফ্লেশনের আরও দুটো ভাগ আছে, এবার এই মেজারমেন্ট না করিয়ে এটা করানো যাবে না, তাই মেজারমেন্টটা আমি আগে করিয়ে দিচ্ছি। তো ইনফ্লেশনকে আমরা জেনারেলি দুটো ভাগে, মানে মেজারমেন্টকে আমরা দুভাগে ভাগ করি। আমি লিখে নিই, মেজারমেন্ট অফ ইনফ্লেশন। প্রথমে আমরা ইনফ্লেশনকে মেজার করি হোলসেল প্রাইস ইন্ডেক্স, আরেকটা হচ্ছে
কনজিউমার প্রাইস ইন্ডেক্স, ঠিক আছে। একটা হচ্ছে হোলসেল প্রাইস ইন্ডেক্স, একটা হচ্ছে কনজিউমার। ইনফ্লেশন আমরা মেজার করি কোন কোন পদ্ধতিতে, তো তার মধ্যে আমরা বলেছিলাম কি কি হোলসেল প্রাইস ইন্ডেক্স, একটা কনজিউমার প্রাইস ইন্ডেক্স। তো এবার আমরা বুঝি হোলসেল আর কনজিউমার প্রাইস ইন্ডেক্স ব্যাপারটা কি। তো দেখো কোনো একটা ফার্ম একটা কিছু ধরো বই তৈরি করছে, কোনো একটা ফার্ম বই তৈরি করছে, বই তৈরি করে, তো বইটা যখন সে বিক্রি করছে তার কাছ থেকে এক ধরনের বিক্রেতা আছে যাদেরকে আমরা বলি পাইকারি বিক্রেতা বা হোলসেল, যারা হোলসেলার আর কি, তারা এসে সেটা কিনছে। এই সময় অর্থাৎ এরা যে বিক্রি করছে এরা তো একটা নির্দিষ্ট প্রাইসে বিক্রি করছে হোলসেলে, তখন আমরা যে ইন্ডেক্সটা ক্রিয়েট করি, প্রাইস ইন্ডেক্সটা ক্রিয়েট করি, সেটা হচ্ছে হোলসেল, ঠিক আছে। এরপরে হোলসেলার যারা আছে তারা আবার রিটেলার 1, রিটেলার 2, রিটেলার 3 যারা খুচরো বিক্রেতা তাদেরকে বিক্রি করছে, তারা ইনিশিয়ালি আমাদের কাছে বিক্রি করছে। এবার রিটেলাররা যখন আমাদের বিক্রি করছে তখন আমরা যে প্রাইস ইন্ডেক্সটা নিচ্ছি তখন সেটা হচ্ছে কনজিউমার এবার আমরা একটু দেখি যে দুটো ব্যাপারটা কি। দেখো সবার প্রথম আমরা যদি আসি হোলসেল প্রাইস ইন্ডেক্সে, তাহলে হোলসেল প্রাইস ইন্ডেক্স কি করে, অনলি ইনক্লুডেড গুডস, কি করে, গুডসকে ইনক্লুড করে। গুডস মানে কি, দ্রব্য। সার্ভিসকে ইনক্লুড করে না। এবার কোন সার্ভিস, সাপোজ তুমি প্রজ্ঞায় পড়তে এসছো, তো প্রজ্ঞা তোমাকে সার্ভিস প্রোভাইড করছে, ব্যাংকে যাচ্ছ সেখানে তুমি সার্ভিস পাচ্ছ, ঠিক আছে। আফটার ইউ বিকাম আ বিসিএস অফিসার ইউ আর গোয়িং টু প্রোভাইড সার্ভিস, পাবলিক সার্ভিস, সেটাও সার্ভিস। তাহলে সেই সার্ভিসগুলোকে হোলসেল প্রাইস ইন্ডেক্সের ক্ষেত্রে আমরা ইনক্লুড করি না। কোনটাকে করি, অনলি গুডসকে করি। এবার এই গুডস আবার তিন ভাবে হয়, তিন ধরনের গুডস আছে। প্রথম কি, প্রাইমারি আর্টিকেল। প্রাইমারি আর্টিকেল মানে মান্ডি লেভেলে। মান্ডি মানে, মান্ডি যারা একটু গ্রামের ঠামের দিকে বাড়ি তারা বা নর্মাল শহরের দিকেও জানতে পারবে, যে ধরো ক্ষেত থেকে কোনো প্রোডাক্ট তৈরি হয়েছে, ক্ষেত থেকে সাপোজ ম্যাক্সিমামলি এর মধ্যে ফুড আইটেমসগুলোকে আমরা নিই মান্ডির ক্ষেত্রে, ক্ষেতে কোনো প্রোডাক্ট তৈরি হয়েছে, শশা, তরমুজ, এখন যেগুলো আর কি, তারপর গাজর, যেগুলো তৈরি হচ্ছে সেগুলো গিয়ে সবার প্রথমে একটা ইনিশিয়াল মার্কেটে রাখা হয়, সেটাকে আমরা মান্ডি বলি। আবার সেটাকেও আমরা মান্ডি বলতে পারি যে ধরো অনেক সময় দেখবে সকালবেলা ঘুম থেকে আসার পর পাড়ায় অনেকে চলে আসে ভ্যান নিয়ে, ওরাও কিন্তু মান্ডি থেকে না ক্ষেত থেকে নিয়ে এসে বিক্রি করে, তাহলে সেটাকেও আমরা ইনক্লুড করব। যদি তারা ডিরেক্টলি ক্ষেত থেকে নিয়ে আসে, এমন না যে কোথা থেকে কিনে নিয়ে আসে, বাজার থেকে কিনে নিয়ে আসে, তাহলে সেটা মান্ডি লেভেলে হবে না। নেক্সট কি, ফুয়েল অ্যান্ড পাওয়ার। তুমি একটা বিজনেস চালাচ্ছ, সেই বিজনেসটা চালাতে গিয়ে সর্বপ্রথম তোমার ইলেকট্রিসিটি যাচ্ছে, সাপোজ ইলেকট্রিসিটি যাচ্ছে। তারপর আর কি হচ্ছে, সাপোজ যদি তোমার কোনো বিজনেস থাকে যেটা মানে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, তাহলে এক জায়গা থেকে গুডস কালেক্ট করে আরেক জায়গায় যেতে গেলে তোমাকে কিছু ফুয়েল প্রাইস পে করতে হচ্ছে, তাহলে তারও একটা দাম আছে, তাহলে এটাকেও আমরা এখানে ইনক্লুড করি। থার্ড কি ইনক্লুড করি, ম্যানুফ্যাকচার্ড। এই তিনটে প্রসেস, সমস্ত প্রসেস কমপ্লিট হয়ে যাওয়ার পর অ্যাকচুয়াল যে ফিনিশ প্রোডাক্টটা হচ্ছে তার যে দাম, সেটাকেও আমরা এই হোলসেল প্রাইস ইন্ডেক্সের মধ্যে কাউন্ট করি। ইউপিএসসিতে একবার প্রশ্ন এসেছিল যে হোলসেল প্রাইস ইন্ডেক্সের মধ্যে আমরা অনলি গুডসকে কাউন্ট করি, তাহলে কিন্তু এটা একটা কারেক্ট ইনফরমেশন হয়ে যাবে। সুতরাং এই লাইনটা যেন কেউ না ভুলে, ঠিক আছে, যে এটা শুধুমাত্র গুডসকে ইনক্লুড করে, সার্ভিসকে ইনক্লুড করে না। নেক্সট, এটাকে আমরা উইকলি বেসিসে কাউন্ট করি। উইকলি বেসিসে মানে কি, সপ্তাহে 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 মানে এটা ক্যালকুলেট করি। আর পাবলিশড করে কে, মিনিস্ট্রি অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। মিনিস্ট্রি অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এটাকে পাবলিশ করে। এবার প্রশ্ন হতে পারে, তাহলে আমরা কি করে বুঝবো যে ইনফ্লেশনের মান কত বেড়েছে না কমেছে? তো এক্ষেত্রে আমরা একটা ইয়ার ধরে নিই, যেটাকে আমরা বলি বেস ইয়ার। এবার এখানে দেখো হোলসেল প্রাইস ইন্ডেক্সের ক্ষেত্রে 2011 সালকে বেস ইয়ার ধরে নেওয়া হয়েছে। তো সাপোজ যদি আমরা ধরে নিই 2011 সালে ইনফ্লেশনের হোলসেল প্রাইস ইন্ডেক্সের মাধ্যমে ক্যালকুলেটেড ইনফ্লেশনের পরিমাণ ছিল 100, আর আমি 2012 সালে সেই প্রাইস ইন্ডেক্স কাউন্ট করলাম ধরো 150, তাহলে কত রাইজ হয়েছে, 50। তাহলে এটা হচ্ছে আমাদের ইনফ্লেশনের পরিমাণ বা ইন পার্সেন্টেজ অফ রাইজ ইন ইনফ্লেশন, ঠিক আছে। তো আশা করি বেস ইয়ারের কনসেপ্টটা আমি বোঝাতে পেরেছি, যে এমন একটা ইয়ার যে ইয়ারটাকে আমি ধরে নিয়েছি, ঠিক আছে। এবার ধরে নিয়েছি কেন, কারণ সেই বছরে মোটামুটি সমস্ত ধরনের ইকোনমিক প্যারামিটার্সগুলো মোরাললেস সেম থাকে। নেক্সট কি, কনজিউমার প্রাইস ইন্ডেক্স। কনজিউমার প্রাইস ইন্ডেক্স কি, আমরা যেমন দেখলাম হোলসেল প্রাইস ইন্ডেক্সের ক্ষেত্রে আমরা শুধু গুডসকে কাউন্ট করি, কিন্তু যখন আমরা কনজিউমার প্রাইস ইন্ডেক্স করি তখন আমরা গুডস অ্যাজ ওয়েল অ্যাজ সার্ভিসকেও কিন্তু ইনক্লুড করি, কি, গুডস অ্যান্ড সার্ভিস। এবার এই গুডস অ্যান্ড সার্ভিসগুলো কি কি হয়, সবার প্রথম দেখো লেখা আছে সিপিআই অ্যাট ইউএনএমই, কি,
সিপিআই কনজিউমার প্রাইস ইন্ডেক্স অ্যাট ইউএনএমই। এখানে বলা আছে আরবান নন ম্যানুয়াল এমপ্লয়। আরবান নন ম্যানুয়াল এমপ্লয় মানে যারা আরবানে শহরে বসবাস করছে এবং ধরো কোনো না কোনো বেসরকারি সেক্টরে কাজ করছে, তারা কোনো অর্গানাইজড সেক্টরের মধ্যে নেই, যেমন তারা চাষি না, তারা লেবার না, তারা কি বলবো, তারা কোনো সার্ভিস প্রোভাইড করছে না। সাপোজ নর্মালি হ্যাঁ সার্ভিস প্রোভাইড করছে কিন্তু কি প্রাইভেট জায়গায়, প্রাইভেট হোক বেসরকারি, অ্যাকচুয়ালি বেসরকারি সংস্থা হতে পারে, যেমন কোনো সংস্থা সার্ভিস প্রোভাইড করছে আর আরবানে বসবাস করছে, তাদেরকে আমরা কি বলছি, আরবান নন ম্যানুয়াল এমপ্লয়ি। তারপর কি আছে, সিপিআই এএল কনজিউমার প্রাইস ইন্ডেক্স এগ্রিকালচারাল লেবার। যারা এগ্রিকালচারাল লেবার আছে তাদের একটা টাইমে গিয়ে বা তাদের যে প্রোডাক্ট তারা বিক্রি করছে তারও একটা আমরা প্রাইস ইন্ডেক্স বার করছি। নেক্সট কি, রুরাল লেবার লর্ড, এর একটা আছে। আর সিপিআই আইডাব্লিউ ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার, যারা ইন্ডাস্ট্রিতে ওয়ার্ক করছে। আমরা 4 ধরনের সিপিআই বার করি, সিপিআই ইউএনএমই, সিপিআই এএল, সিপিআই আরএল, সিপিআই আইডাব্লিউ। এবার ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সিপিআই যে প্রথম সিপিআই অর্থাৎ আরবান নন ম্যানুয়াল এমপ্লয়ি, এর যে ডেটাটা এটা পাবলিশ করে সিএসও, সেন্টার ফর স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন। এটা জেনারেলি আমাদের হচ্ছে এই প্রথম সিপিআইটা পাবলিশ করে, ঠিক আছে। কিন্তু এই সিপিআইটা বাদ দিয়ে বাকি যে 3টে সিপিআই আছে অর্থাৎ সিপিআই এল, সিপিআই পিএল, সিপিআই আইডাব্লিউ, এই 3 ধরনের সিপিআই আমাদের পাবলিশ করে কে, ডিপার্টমেন্ট অফ লেবার। কে পে করে, ডিপার্টমেন্ট অফ লেবার। এবার আমরা বলবো যে কনজিউমার প্রাইস ইন্ডেক্সের ক্ষেত্রে আমরা বেস ইয়ার কোনটাকে ধরেছি। তো কনজিউমার প্রাইস ইন্ডেক্সের ক্ষেত্রে আমরা বেস ইয়ার ধরে নিয়েছি 2012 সালকে। তো আশা করি আমি বোঝাতে পেরেছি যে হোলসেল প্রাইস ইন্ডেক্স কি আর কনজিউমার প্রাইস ইন্ডেক্স কি। তো এরপরে আমরা চলে যাব আমাদের যে রিমেইনিং দুটো ইনফ্লেশন বাকি ছিল সেটাতে। একটা হচ্ছে হেডলাইন ইনফ্লেশন, একটা হচ্ছে কোর ইনফ্লেশন। তো এর ওপর ডিপেন্ড করে আমরা 2 ধরনের ইনফ্লেশন আবার পেয়েছি, একটা হচ্ছে হেডলাইন ইনফ্লেশন, একটা হচ্ছে কোর ইনফ্লেশন। ইউপিএসসি 2013 প্রিলিমস ম্যাকবুকের প্রথম কোশ্চেন, যদি কারোর কাছে প্রিভিয়াস ইয়ার থেকে, তো ম্যাকবুকের প্রথম কোশ্চেন হেডলাইন ইনফ্লেশন কি। তো হেডলাইন ইনফ্লেশন হচ্ছে দ্য মেজার অফ টোটাল ইনফ্লেশন ইন অ্যান ইকোনমি। একটা ইকোনমিতে, ধরো ভারতীয় ইকোনমিতে টোটাল যে ইনফ্লেশনটা হচ্ছে সেটার মেজার করছে কে, হেডলাইন ইনফ্লেশন। আর কি করে হেডলাইন ইনফ্লেশন, ইট ইনক্লুডেড অল দ্য প্রাইসেস রাইজ ইন দ্য ফুড অ্যান্ড ফুয়েল ইন দ্য ইকোনমি। ফুড মানে বেসিক যে ফুডসগুলো আছে এবং ফুয়েলস সেগুলো হচ্ছে তৈরি হচ্ছে। ফুয়েলস যেগুলো আমি পড়েছিলাম হোলসেল প্রাইস ইন্ডেক্সের মধ্যে, মনে করে দেখো প্রাইমারি ট্রেন্ড, তারপরে ফুড ফুয়েল, ওগুলোর যে ইনক্রিজ হচ্ছে সেগুলোকে কানেক্ট করছে কে, হেডলাইন ইনফ্লেশন। আর লাস্ট কি বলছে, ইট ইউজুয়ালি ডিফাইন্স সাডেন ইনফ্লেশনারি স্পাইকস ইন দ্য মার্কেট কমোডিটি। সাপোজ কোনো একটা মার্কেট কমোডিটিতে সমস্ত জিনিসগুলোর উপর নয়, সাপোজ কয়েকটা জিনিস, ধরো পেঁয়াজ, তারপর ধরো আলু, টমেটো, এইগুলোর উপরে, বাদ বাকিগুলোর উপর হয়নি, ধরো 3টে স্পেসিফিক প্রোডাক্টের উপর যদি সাডেন ইনফ্লেশনারি স্পাইকস হয় মানে হাইক হয়, তাহলে সেটাকে কিন্তু হেডলাইন ইনফ্লেশনের দ্বারা আমরা মেজার করতে পারি। এই স্টেটমেন্টটা কিন্তু এসেছিল। আর 4th স্টেটমেন্ট, জেনারেলি হোলসেল প্রাইস ইন্ডেক্স মেজার দ্য তোমার হচ্ছে হেডলাইন ইনফ্লেশন। তাহলে যদি বলে যে কোন ইন্ডেক্সের মাধ্যমে আমরা হেডলাইন ইনফ্লেশনটাকে মেজার করি, সেটা হচ্ছে আমাদের WPI বা হোলসেল প্রাইস ইন্ডেক্স। তারপর কি, কোর ইনফ্লেশন কি, মেজার্স অফ এক্সটেন্ট অফ ইনফ্লেশন ইন দ্য ইকোনমি। একটা ইকোনমিতে টোটাল কতটা ইনফ্লেশন হয়েছে, মানে কত দূর পর্যন্ত গেছে। এক্সটেন্ট মানে কি, সীমা, মুদ্রাস্ফীতির সীমা কত দূর গেছে সেটা ডিফাইন করছে কে, কোর ইনফ্লেশন। নো ইন্ডেক্স মেজার ইনফ্লেশন, এমন কোনো ইন্ডেক্স নেই যেটা ইনফ্লেশনটাকে, এই টাইপ অফ ইনফ্লেশন যেটা আছে সেটাকে মেজার করতে পারে। এরপর আমরা আলোচনা করব ডিফারেন্ট টাইপস অফ এফেক্ট ডিউ টু ইনফ্লেশনের ফলে কি কি এফেক্ট পড়েছে মার্কেট ইকোনমিতে, ঠিক আছে, সেগুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে। তো এবার আমরা দেখছি কি এফেক্ট অফ ইনফ্লেশন, মানে ইনফ্লেশনের ফলে আমাদের অর্থনীতিতে কি কি এফেক্ট পড়ে। তো সবার প্রথম আমরা দেখো, এখানে আমি যাতে সবার বুঝতে সুবিধা হয় তার জন্য আমি ফ্লো চার্টের মতো করেছি। তো সবার প্রথম যেটা সবাই ইজিলি বুঝতে পারবে সেটা হচ্ছে এফেক্টিভ ডিমান্ড বাড়বে। ভেরি ইউজুয়ালি কি বলেছিলাম, মানুষের হাতে যদি টাকা আসে তাহলে মানুষ জিনিসপত্র কিনবে, তাহলে ডিমান্ড বাড়বে। আচ্ছা, ইনভেস্টমেন্ট বাড়বে। সিমিলারলি মানি সাপ্লাই বেড়ে গেলে কি হবে, ইকোনমিতে ইনভেস্টমেন্ট বাড়বে।
থার্ড, পারচেসিং পাওয়ার প্যারিটি কমে যাওয়ার সেভিংস ডিসকারেজ হয়। পারচেসিং পাওয়ার প্যারিটি মানে আমি যদি কিছু কিনতে যাই, সাপোজ ধরো আমার এখন যে ভ্যালু আছে সে ভ্যালুটা ধরো সিমিলারলি কোনো জিনিসের দাম বেড়ে গেল, তা জিনিসের দাম বেড়ে গেলে মানুষ যে সেভিংস আছে তার নিজের সেভিংস ভাঙতে শুরু করবে। বা আরেকটা রিজনটা হতে পারে, প্রথমত ইনফ্লেশন হলে রেট অফ ইন্টারেস্ট কমে, আমরা সবাই জানি। তো রেট অফ ইন্টারেস্ট যদি কম হয় তাহলে সেভিংসের উপর তো তাহলে ইন্টারেস্ট রেট কম পাবে, আর সেভিংসের উপর যদি ইন্টারেস্ট রেট কম হয় তাহলে মানুষ সেভিংস করবে কেন? তাহলে সেভিংস কী হয়? ডিসকারেজড হয়। নেক্সট কি? অ্যালোকেশন অফ লোন ইনক্রিজেস, মানে মার্কেটে যখন মানি সাপ্লাই বেড়ে যায় তখন অনেক মানুষ আছে যারা লোন দেয়, ঠিক আছে? তো ইন্টারেস্টে যখন লোয়ার ইন্টারেস্টে যখন লোন পায় তখন কি হয়? লোনের একটা অনেক বড় যোগান হয়, অনেক মানুষ লোন পায়, তাহলে কি অ্যালোকেশন অফ লোন বেড়ে যায়। এবার এই দুটো জিনিস একটু বুঝতে হবে, পজিটিভ এফেক্ট অন বরোয়ার্স আর নেগেটিভ ইম্প্যাক্ট অন লেন্ডার্স। তো পজিটিভ এফেক্ট অন বরোয়ার্স মানে কি? ধরো সাপোজ 2010 সালে তুমি কোনো একটা বাইক কিনেছিলে, যে বাইকটার মার্কেট মূল্য ছিল 1 লাখ টাকা। এবার তুমি ধরো তার উপরে তুমি ধরো ইন্টারেস্ট দিচ্ছ, একটা নির্দিষ্ট ভ্যালুতে তুমি তার উপরে ইন্টারেস্ট পে করছো। 2011 সালে ইনফ্লেশনের জন্য সেই বাইকের দাম, সাপোজ ভুল বললাম, সাপোজ 2010 সালে তুমি বাইক কেনার জন্য ব্যাংক থেকে 1 লাখ টাকা লোন নিয়েছিলে। 2011 সালে সেই বাইকের দামই কত হয়ে গেল? 1.5 লাখ হয়ে গেল। কিন্তু যেহেতু 2010 সালে ইনফ্লেশন হয়নি, তাই তুমি 2010 সালে 1 লাখ টাকা দিয়ে মানে নিয়েছো বলে তোমাকে ইন্টারেস্টও কম পেমেন্ট করতে হচ্ছে, তোমাকে আলটিমেটলি গাড়ির দামটাও কম পেমেন্ট করতে হচ্ছে। 2011 সালে সে দাম বেড়ে গেছে। ধরে নাও এরকম সিচুয়েশন যদি আসে, তাহলে তাদের উপর একটা সুবিধা হচ্ছে যারা ঋণ গ্রহীতা, অর্থাৎ যারা বড়োয়ার্সদের উপর একটা পজিটিভ এফেক্ট পড়ছে। তো ঠিক উল্টোটা কি? যারা মানে যারা আর কি ঋণ দিচ্ছে, লেন্ডার্স, তাদের উপর নেগেটিভ ইম্প্যাক্ট পড়ছে, তাদের লোকসান হচ্ছে, তাই না? তো যদি ইন জেনারেলি যারা পজিটিভ বললাম, এই উদাহরণটা নিয়ে তোমরা বুঝতে পারো কি লেন্ডার্স যারা আছে তাদের উপর নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে বা ডেপ্টার্স। নেক্সট কি আছে? নেগেটিভ এফেক্ট অন রিয়াল অ্যাসেট হোল্ডার। এটা একটু বোঝার ব্যাপার আছে। রিয়াল অ্যাসেট হোল্ডার মানে কি? রিয়াল অ্যাসেট মানে কি? আমরা যে আগের ভিডিও পড়েছিলাম, আমরা আগের ভিডিওতে একটা জিনিস লক্ষ্য করেছিলাম যে আমরা একটা নতুন অ্যাসেট পড়েছিলাম কি? লিকুইড ফিনান্সিয়াল অ্যাসেট। তো লিকুইড ফিনান্সিয়াল অ্যাসেট মানে কি? যেই অ্যাসেটগুলোর লিকুইডিটি অনেক বেশি, ঠিক আছে? সাপোজ তার মধ্যে বন্ড পেয়ে গেলাম আমরা, তো আমি ধরে নিলাম বন্ড এক ধরনের রিয়াল অ্যাসেট। আর লিকুইড অ্যাসেট কোনগুলো? ক্যাশ, চেক, যেগুলো লিকুইডিটি খুব বেশি। আর বন্ড, রিয়েল এস্টেট, এগুলো কি? রিয়েল অ্যাসেট। তো বন্ডের সাপোজ আরবিআই দেখলো যে ইনফ্লেশনের ফলে অবস্থা অনেক খারাপ, তো আরবিআই কি করলো? আরবিআই মানিকে নিজের মধ্যে আবার মানে অ্যাকচুয়ালি মানি সাপ্লাই কমানোর জন্য কি করলো? তারা বন্ড ইস্যু করলো। সাপোজ অ্যাকচুয়ালি দাম 1000 টাকা সেই এক একটা বন্ডের দাম, এবং সেই বন্ডের ওপর অ্যানুয়াল ইন্টারেস্ট ধরো পাওয়া যাচ্ছিল 4%। তাহলে টোটাল অ্যানুয়ালি ধরো 5% পাওয়া যাচ্ছিল। তাহলে টোটাল অ্যানুয়ালি সে কত ইনকাম করছিল? 1000 টাকা তো তার ক্যাপিটাল ছিল, প্লাস তার 5% ইন্টারেস্ট, তাহলে 1050 টাকা সে বন্ড থেকে ইনকাম করছিল। দেখা গেল সেই বছর ইনফ্লেশন হলো। ইনফ্লেশন হওয়ার ফলে এই যে 1000 টাকার দাম বেড়ে 1040 টাকা মার্কেটে চলে আসলো রেটে, সেই বন্ডের দাম 1040 টাকা চলে আসলো। এতে কি হচ্ছে? এতে ওর যে টোটাল যে লাভ সেটা কত হচ্ছে? শুধুমাত্র 10 টাকা লাভ হচ্ছে 4%-এ। এবার যদি 4% ইনফ্লেশনের জায়গায় সাপোজ ধরো 6% ইনফ্লেশন হয়ে থাকতো, তাহলে কত হতো? তাহলে এই দামই বেড়ে কত হয়ে যেত? 1060। তাহলে ওর 10 টাকা কি হয়ে যেত? লোকসান হয়ে যেত। তাহলে সবসময় মাথায় রাখবে, ইনফ্লেশন সবসময় যারা রিয়েল অ্যাসেট হোল্ডার আছে বা আরও টু বি স্পেসিফিক যারা বন্ড হোল্ডার্স আছে তাদের উপর নেগেটিভ এফেক্ট করে। আর কি? ইনফ্লেশন এক্সপোর্টকে বাড়ায়, ইম্পোর্টকে কমায়। কি করে? এক্সপোর্টকে বাড়ায় আর ইম্পোর্টকে কমায়। এটা একটু ভালো করে বোঝা যাক। আমি ডিভ্যালুয়েশন পড়াচ্ছিলাম একটু আগে, যে দেখলাম যে যখন ডিভ্যালুয়েট করা হয় তখন কি হয়? এক্সপোর্ট বেড়ে যায়, ইম্পোর্ট কমে যায়।
আর ডিভ্যালুয়েশন অফ দ্য কারেন্সি মানে কি, কারেন্সি কখন হবে, যখন আমার যে গুডস আছে, আমার যা ইন্টারনাল গুডস আছে, আমার দেশের যে তৈরি হচ্ছে তার ফরেন মার্কেটে ডিমান্ড আছে। তো আমি আমার প্রফিটটা ম্যাক্সিমাইজ করার জন্য কি করব, আমার কারেন্সিকে ডিভ্যালুয়েট করব। যারা এই জায়গাটা বুঝতে পারছো না তারা একটু রিভাইন্ড করে আগে গিয়ে আমার ডিভ্যালুয়েশনের পোর্শনটা একটু দেখে নাও, আশা করি বুঝতে পারবে। ঠিক আছে, তো এটা এক্সচেঞ্জ রেটের মাধ্যমেও ডিভ্যালুয়েট হতে পারে বা এক্সচেঞ্জ রেটের মাধ্যমে আমরা বুঝতে পারি। তো জেনারেলি মাথায় রাখো, যখন আমাদের যে ইনফ্লেশন হয় সেই ইনফ্লেশনে এনকারেজ এক্সপোর্ট বাড়ে, আর ইনফ্লেশন হলে ইম্পোর্ট কি হয়ে যায়, কমে যায়। এবার আমরা পড়ব কিছু ইকোনমিক টার্মিনোলজিস, কিছু অর্থনৈতিক তথ্যপঞ্জি পড়ব। ঠিক আছে, ঠিক আছে। তো এবার অ্যাট লাস্ট আমরা কোথায় আসবো, ফিলিপ কার্ভসে। ফিলিপ কার্ভস, স্টাগফ্লেশন, ডিসইনফ্লেশন, রিফ্লেশন। তো সবার প্রথম আসছে ফিলিপ কার্ভসে। ফিলিপ কার্ভস কি, তো ইন দ্য ইয়ার অফ 1958 A.W. ফিলিপস একজন অর্থনীতিবিদ, ইনি একটা রিলেশনশিপ বার করেন আনএমপ্লয়মেন্ট অ্যান্ড ইনফ্লেশনের মধ্যে, এবং উনি এই রিলেশনশিপটাকে বলেন হচ্ছে, এই রিলেশনশিপটা হচ্ছে ট্রেড অফ। ট্রেড অফ মানে কি, দুটোর মধ্যে ইনভার্স রিলেশনশিপ, সমান রিলেশনশিপ নয়, ইনভার্স রিলেশনশিপ। মানে যদি আনএমপ্লয়মেন্ট বাড়ে তাহলে ইনফ্লেশন কমবে, আর ইনফ্লেশন যদি বাড়ে আনএমপ্লয়মেন্ট কি হবে, কমবে। তো দেখো এটাকে আমরা দুভাগে ভাগ করেছি, একটা হচ্ছে শর্ট রান ফিলিপ কার্ভস, একটা হচ্ছে লং রান ফিলিপ কার্ভস। এক মিনিট। এবং এই ফিলিপ কার্ভসের মধ্যে আমরা ওয়াই অ্যাক্সিসে ধরি আনএমপ্লয়মেন্টকে, আর এক্স অ্যাক্সিসে ধরি হচ্ছে আমরা ইনফ্লেশনকে। তো এই যে W1, W2, W3 এগুলো হচ্ছে ওয়েজেস রেট। তো প্রথম যে শর্ট রান ফিলিপস কার্ভস, এটাকে আমরা ব্যাখ্যা করছি। দেখা যাচ্ছে যে এখানে আমাদের যখন আমরা ওয়েজ রেট বাড়িয়েছি, দেখতে পাচ্ছ, যখন ওয়েজ রেট বাড়িয়েছি তখন দেখো এমপ্লয়মেন্ট রেট, আনএমপ্লয়মেন্ট রেট কমে গেছে। সাপোজ যদি আমি আমার ওয়েজ রেট বা মজুরি যদি বাড়াই, তাহলে আমার এমপ্লয় তো বেশি হবে, আনএমপ্লয়মেন্ট তো লো হবে, কারণ অনেক বেশি মানুষ কাজ করতে চাইবে। আবার যখন ওয়েজ রেট W3 থেকে কমিয়ে W2-তে আনা হয়েছে, তখন দেখো আবার আনএমপ্লয়মেন্ট বেড়ে গেছে। আবার যখন W1 থেকে করে যখন আবার তোমার W3 মানে W1-এ আনা হয়েছে, W2 থেকে যখন W1-এ আনা হয়েছে, তখন আনএমপ্লয়মেন্ট রেট আবার বেড়ে গেছে। তাহলে W3, W2, W1। তো আনএমপ্লয়মেন্ট রেট প্রথমে 3 ছিল, তারপর 2 ছিল, তারপর 1 আসলো। এবার দেখো এই তিনটে পয়েন্টকে যদি আমরা জুড়ে দিই, তাহলে আমরা যে ফিলিপ কার্ভস যেটা পাচ্ছি সেটা হচ্ছে ফিলিপ কার্ভস ইন শর্ট রান। এবার এটা কি, এটার যে ঢাল আছে, এটার যে স্লোপ আছে, সেটা হচ্ছে ডাউনওয়ার্ড। ইউপিএসসি সিডিএস একবার কোশ্চেন এসেছিল যে এটা হচ্ছে ডাউনওয়ার্ড মুভমেন্ট করে, এর যে স্লোপের যে ডিরেকশন সেটা ডাউনওয়ার্ড ডিরেকশন। সিমিলারলি ইনফ্লেশনের লং রান ফিলিপ কার্ভস আমরা দেখতে পাচ্ছি যে এটা আনএমপ্লয়মেন্টের অ্যাক্সিসের ওপরে কি আছে, ভার্টিক্যাল আছে, আর ইনফ্লেশনের সাথে হরাইজন্টাল আছে। তো আমরা এই পুরো ফিলিপ কার্ভসের মাধ্যমে আমরা কি বুঝতে পারি, তো এটা এই সমস্ত রিলেশনটা একটু লিখে নিলে ভালো হয়, বেটার হয়। তো অ্যাকচুয়ালি আমরা কি জানতে পারি যে আনএমপ্লয়মেন্ট আর ইনফ্লেশনের মধ্যে ট্রেড অফ আছে, অর্থাৎ ইনভার্স রিলেশনশিপ আছে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের ফিলিপ কার্ভস। এবার আমরা চলে যাচ্ছি স্টাগফ্লেশনে। স্টাগফ্লেশনে আমরা দেখতে পাচ্ছি কি, স্লো ইকোনমিক গ্রোথ রেট উইথ হাই ইনফ্লেশন। মানে অ্যাকচুয়ালি আমরা কি জানি, যখন ইনফ্লেশন হয় তখন ইকোনমিক গ্রোথ হয়, তখন ইনফ্লেশন হলে যদি ইকোনমিক গ্রোথের জায়গায় স্লো ইকোনমিক গ্রোথ হয়, তখন যে পরিস্থিতিটাকে আমরা বলছি হচ্ছে স্টাগফ্লেশন। কি বলছি, স্টাগফ্লেশন। নেক্সট ডিসইনফ্লেশন। ডিসইনফ্লেশনের মানে কি, রিডাকশন ইন দ্য ভ্যালু অফ ইনফ্লেশন। যখন ধীরে ধীরে ইনফ্লেশনের ভ্যালু কমতে শুরু করে, তখন আমরা সেই পরিস্থিতিটাকে বলি কি, ডিসইনফ্লেশন। তারপর দেখো বলেছে রিফ্লেশন। রিফ্লেশন কি, পলিসি স্টিমুলেটস ইনফ্লেশন। মানে যে পলিসিগুলোর মাধ্যমে আমরা ইনফ্লেশনগত পরিস্থিতি তৈরি করি, তখন আমরা তাকে কি বলে থাকি, রিফ্লেশন। এবার অ্যাট লাস্ট আমার আরেকটা দুটো জিনিস বলার আছে, এক হচ্ছে আমরা কিভাবে ইনফ্লেশনটাকে চেক করব, আর ডিফ্লেশন কি। ওকে, ঠিক আছে। তো দেখো মানে ইনফ্লেশন নিয়ে কিন্তু আর কিছু নেই ইনফ্লেশন থেকে, এটাই হচ্ছে ইনফ্লেশনের
একটা লেন্দি ভিডিও। চলো আমরা বলি ডিফ্লেশন কি। একটা কথা মাথায় রাখবে, ডিফ্লেশন হচ্ছে, ডিসফ্লেশন হচ্ছে ইনফ্লেশনের রেট কমে আসা, আর ডিফ্লেশন হচ্ছে যখন ইনফ্লেশনই থাকে না, অর্থাৎ ইনফ্লেশনের বিপরীত অবস্থা। তাহলে সেখানে কি থাকবে? সবার প্রথম কি হয়ে যাবে? পারচেজিং পাওয়ার ইনক্রিজ করবে, মানির ভ্যালু, যেহেতু তখন রুপির ডিমান্ড থাকবে, রুপির ডিমান্ড থাকবে, তাই মানির ভ্যালু কি হয়ে যাবে? বেড়ে যাবে। এগ্রিগেট ডিমান্ড লেস দ্যান এগ্রিগেট সাপ্লাই। মানুষের কাছে যদি টাকা কম থাকে তাহলে মানুষ জিনিস কম কিনবে। হ্যাঁ, আর কি? প্রাইস অফ দ্য কমোডিটি, প্রাইস অফ দ্য কমোডিটি ডিক্রিজেস, প্রাইস অফ দ্য কমোডিটি ডিক্রিজেস। and very important, money supply, money supply decreases, money supply কমে যাবে। আর মানি সাপ্লাই কেন কমে? ভেরি ভেরি ইজি। মানি সাপ্লাই কেন কমে? রিজার্ভ রেশিও যদি আমরা বাড়িয়ে দিই, আর যদি আমরা ইন্টারেস্ট রেটও বাড়িয়ে দিই লেন্ডিংয়ের উপরে, তাহলে মানি সাপ্লাই বেড়ে যাবে। ইনফ্লেশনে আমরা যা যা পড়েছি ঠিক তার উল্টো অবস্থাটাকে আমরা বলছি হচ্ছে ডিফ্লেশন। এবার আমরা ইনফ্লেশনকে কিভাবে চেক করতে পারি, মানে ইনফ্লেশনকে আমরা কিভাবে কমাতে পারি। লাস্ট আমি 3 থেকে 4টে মেজার বলবো। ফার্স্ট, প্রথম যেটা আমার ভিডিওতেই পেলাম, ইনক্রিজ ইন রেট অফ ইন্টারেস্ট অ্যান্ড রিজার্ভ রেশিও। আমরা যদি রেট অফ ইন্টারেস্ট বা রিজার্ভ রেশিও বাড়াই, সেকেন্ড, তাহলে কি হবে? মার্কেটে মানি ফ্লো কমে যাবে। সেকেন্ড, যদি আমরা যদি কোনোভাবে এগ্রিগেট সাপ্লাইকে এগ্রিগেট ডিমান্ডের সাথে হ্যান্ড ইন হ্যান্ড রাখতে পারি। সাপোজ যেভাবে আমরা এগ্রিগেট ডিমান্ড বাড়াচ্ছি সেভাবে যদি আমরা এগ্রিগেট সাপ্লাইকে বাড়াই, তাহলেও কিন্তু আমরা ইনফ্লেশনকে কন্ট্রোল করতে পারবো। আর ইনফ্লেশনকে জেনারেলি ইনফ্লেশন কন্ট্রোল করার জন্য কে আছে? আমাদের আরবিআই আছে। আর আরবিআই এর কি পলিসি আছে? মনিটারি পলিসি আছে। তো আমরা এগুলো জেনে নেব। জেনারেলি এভাবে আমরা ইনফ্লেশনকে কন্ট্রোল করি। আর ইনফ্লেশনকে কন্ট্রোল করার মূল উদ্দেশ্য কি, মানে কি দেখলে আমরা বুঝবো ইনফ্লেশন কন্ট্রোল হয়েছে? আমরা বুঝবো যখন আমরা দেখবো যে মার্কেটে মানির সাপ্লাই কমে গেছে, তখন আমরা বুঝবো যে ইনফ্লেশন ইজ ইন কন্ট্রোল। কিন্তু একটা কথা সবসময় মাথায় রাখবে যে ইনফ্লেশন মানেই ইজ আ সাইন টু আর ইকোনমিক গ্রোথ। হ্যাঁ, আর ইনফ্লেশন হলে ইকোনমিক গ্রোথ হবে, কিন্তু সব ক্ষেত্রে সেটা সমান নয়, সেটা দরকার নেই। বাট জেনে রেখো যে ইনফ্লেশন ইজ আ সাইন টু দ্য ইকোনমিক গ্রোথ। আমরা পরের ভিডিওতে আমরা আরও বিস্তারিত অন্য একটা টপিক নিয়ে আলোচনা করব। ততদিনের জন্য ভালো করে এই জিনিসটা বুঝে দেখো, এবং যদি কোনো প্রবলেম হয় তাহলে কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করো। থ্যাংক ইউ।